সকালবেলার মিষ্টি রোদটা মিমদের ড্রয়িং রুমে এসে পড়েছে। আঙ্কেল, মিমের আব্বু খবরের কাগজটা হাতে নিয়ে বসে আছেন, কিন্তু ওনার মনটা পড়ে আছে অন্য কোথাও। 6টা বছর কেটে গেছে, কিন্তু এই বাড়িটা থেকে মিমের স্মৃতি যেন একটু ম্লান হয়নি। ঠিক তখনই মিমের আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে এসে অস্থির গলায় বললেন, কি গো, তোমার ছেলে কই গেছে? সে যে ফজরের নামাজের জন্য বের হয়ে গেল, এখনো তো আসলো না। শরীরটাও তো তেমন ভালো না ওর। আঙ্কেল খবরের কাগজটা নামিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। ওনার চোখে মুখে এক গভীর বিষণ্ণতা। তিনি ধীর গলায় বললেন, কই আর যাবে, নিশ্চয় মিমের কবরের পাশে যাচ্ছে। প্রতিদিনের মতো আজকে হয়তো মিমের সাথে নিজের যমনের সব কথা বলতে গেছে। আঙ্কেল আন্টি দুজনেই জানেন আবির এখন বাইরে থেকে সুস্থ মনে হলেও তার মনটা মিমের কবরের ওখানেই পড়ে থাকে। মিমের মা বাবার কাছে এখন আবিরই তাদের নিজের সন্তান। আমি কবরের পাশে এক দৃষ্টে তাকিয়ে বসে আছি। কবরের ঘাসের ওপর হাত বুলিয়ে শান্ত গলায় বললাম, কেমন আছো মিম? কালকে না আসার জন্য সরি, প্লিজ রাগ করো না। একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, ওনারা বললো ইমেল করে দিবে। চারপাশে কবরের নীরবতা, শুধু বাতাসের শব্দ। মনের কল্পনাতেই যেন অনুভব করলাম মিম আমার পাশে দাঁড়িয়ে সে আগের মতো ঝাড়ি দিচ্ছে। তা ইন্টারভিউ ঠিক মতো দিচ্ছ তো নাকি? দেখো, সন্দেহ করবে না, ভালো মতোই দিছি। সেটা আমার ভালো মতো জানা আছে। এখন বাড়ি যাও, আম্মু তোমার জন্য চিন্তা করছে। না, আর একটু থাকি প্লিজ। হঠাৎ করে মিম যেন হাসতে হাসতে বাতাসের সাথে মিলিয়ে গেল। আমি এক দৃষ্টিতে মিমের মিলিয়ে যাওয়া জায়গাটায় তাকিয়ে রইলাম। চোখের কোণে পানি জমছে কিনা জানি না, কিন্তু বুকটা বড্ড ফাঁকা লাগছে। ঠিক সেই মুহূর্তে কারো হাতের স্পর্শ পেয়ে আমি চমকে উঠলাম। তাকে দেখে আঙ্কেল, মানে মিমের আব্বু, আমার পাশে দাঁড়িয়ে আছেন। ওনার চোখে মুখে অনেক মায়া আর চিন্তা। আবির, অনেকক্ষণ হলো রে বাবা, আর কতক্ষণ বসে থাকবে এখানে? চল বাবা, বাড়ি চল। তোর মা রান্নাঘরে কাজ ফেলে বারবার জানালার কাছে গিয়ে দাঁড়াচ্ছে। তুই আসছিস না দেখেও অনেক চিন্তা করছে। এমনিতেই তোর শরীরটা আগের মতো না, চল এবার ফিরে যাই। আমি উঠে দাঁড়ালাম। আঙ্কেলের দিকে তাকিয়ে মনে হলো মিম নেই, কিন্তু মিমের বাবা মা আমাকে যেভাবে আগলে রেখেছেন তাতে আমার নিজেকে আর এতিম মনে হয় না। জি আব্বু, চলো। আঙ্কেলের মনে হয় কান্না করে দেবে, কারণ এই 6 বছরে তাকে আজকে আব্বু ডাকলাম। আমি আব্বুর হাতটা শক্ত করে ধরলাম। ওনার হাতটা কাঁপছিল। আমরা দুজন নীরবে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। কলিজার ভেতরটা আজ হালকা লাগছে। মনে হচ্ছে মিম ওপর থেকে দেখে খুব খুশি হয়েছে। বাসা ঢোকার সাথে সাথেই আম্মু ড্রয়িং রুমের দরজা আগলে রাখালেন। ওনার মুখটা চিন্তায় শুকনো ছিল, কিন্তু আমাদের দেখে যেন ধরে প্রাণ আসলো। ওমা, এতক্ষণ লাগে আসতে তোদের? বাপ বেটার কি সময়ের কোনো কাণ্ডজ্ঞান নেই? খাওয়ার যে ঠান্ডা হয়ে বরফ হয়ে গেল। আব্বু জুতো খুলে সোফায় বসলেন। আমি হাত মুখ ধোয়ার জন্য বাথরুমের দিকে এগিয়ে গেলাম, কিন্তু আড়লে গিয়ে শুনতে পেলাম আব্বুর গলাটা কেমন ভারী হয়ে এসেছে। তিনি আম্মুকে ডেকে বললেন, গো শুনছো, একটা কথা বলি। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? আর তোমার চোখে পানি কেন? আজকে জানো কি হয়েছে? আবির আজকে আমাকে আব্বু বলে ডাকছে। মিম চলে যাওয়ার পর গত 6 বছরও ও আজকে প্রথমবার আমাকে আব্বু বলে ডাকলো। আমার মনে হলো আমার মিম মাটা বুঝে ফিরে এসেছে। এক মুহূর্তে নীরবতা। তাকে দেখে আম্মু দরজার কোনায় দাঁড়িয়ে আঁচলে মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। ওনার সেই কান্নাটা দুঃখের না, বরং দীর্ঘ প্রতীক্ষার পর এক পরম শান্তির কান্না। পুরো বাড়িটাতে আজ যেন এক নতুন প্রাণের ছোঁয়া লাগলো। আমি বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের পানি মুছলাম। মনে মনে বললাম, মিম, তুমি চলে গিয়ে আমাকে একা করে যাওনি, বরং একটা বড় পরিবার দিয়ে গেছো। দোয়া করো আমি যেন ওনাদের কোনোদিন কষ্ট না দেই। ঠিক সেই সময় পকেটে থাকা ফোনটা টুং করে বেজে উঠলো। স্ক্রিনটা জ্বালিয়ে দেখি একটা নতুন ইমেল এসেছে। ইমেলের নোটিফিকেশনটা আসতেই আমি ফোনটা হাতে নিলাম, কিন্তু হঠাৎ চোখের সামনে 6 বছর আগে সেই বিভীষিকাময় দিনটা ভেসে উঠলো। আমার মস্তিষ্কটা যেন আমাকে বর্তমানে থাকতে দিচ্ছে না, টেনে নিয়ে যাচ্ছে অতীতে। ফ্ল্যাশব্যাক। 6 বছর আগে। চারপাশে মানুষের ভিড়। মিমের নিথর দেহটা সাদা কাফনে মোড়ানো। আমি পাথরের মতো দাঁড়িয়ে দেখছিলাম সব। বিশ্বাসই হচ্ছিল না যে মেয়েটা কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছিল সে এখন চিরতরে কথা বলা বন্ধ করে দিয়েছে। হাতিয়াটা যখন কবরের পাশে নেওয়া হলো, আমি আর নিজেকে সামলাতে পারলাম না। কবরের সেই অন্ধকার গর্তটার দিকে তাকিয়ে আমার বুক ফেটে চিৎকার আসছিল। যখন মিমকে ভেতরে শোয়ানো হচ্ছিল, আমি পাগলের মতো মানুষের ভিড় ঠেলে এগিয়ে গেলাম। না, না, মিমকে ওখানে দিয়েন না। মিম অন্ধকারে একদম সহ্য করতে পারে না, ও খুব ভয় পাবে।
আঙ্কেল আমাকে জাপটে ধরে কাঁদছেন, কিন্তু আমি ওনার বাঁধন ছিঁড়ে চিৎকার করছিলাম। মিম তো একা ঘুমাতে পারে না, ও তো মরে যায়নি, ও শুধু একটু ঘুমিয়েছে। আপনারা ওকে ওই মাটির নিচে দিয়েন না, মিম একা ভয় পাবে রে ভাই, ও থাকতে পারবে না ওখানে। মিম, এই মিম, ওঠো, দেখো আমি আসছি, ওঠো। চারপাশে সবার কান্নায় বাতাস ভারী হয়ে উঠছিল। আমি কবরের পাশে মাটিতে আছাড় খেয়ে পড়লাম, দু হাতে মাটি খামচে ধরে বলছিলাম, মিম তুমি তো জানো আবির তোমার পাশেই আছে, ভয় পেও না, আমি তোমার কবরের পাশেই বসে থাকবো সারা রাত, তুমি একা না, আমি আছি তো। মানুষ আমাকে টেনে হিঁচড়ে সরাতে চাইলো, কিন্তু আমার চোখ তখন সেই বাঁশের চালের ফাঁক দিয়ে মিমের সাদা কাফনটা দেখার চেষ্টা করছিল। ওই দিনটার পর থেকেই আমার মাথায় সেই 1 বছরের অন্ধকার নেমে এসেছিল। আমি পাগল হয়ে গিয়েছিলাম মিমকে হারানোর শোকে। মিমকে মাটির নিচে রেখে আসার পর আমার জগৎটা পুরোপুরি ওলট পালট হয়ে গিয়েছিল। বাসায় ফেরার পর আমি আর সেই আগের আবির ছিলাম না, মিম নেই, এটা আমার মস্তিষ্ক মানতেই পারছিল না। সারাদিন আমি মিমের ঘরের দরজায় গিয়ে বসে থাকতাম। মিমের আম্মু যখন খাওয়ার জন্য ডাকতেন, আমি উন্মাদের মতো চেঁচিয়ে উঠতাম, আমি খেলে মিম খাবে কি, ও তো একা ওখানে না খেয়ে বসে আছে, ওকে নিয়ে এসো তারপর খাবো। ঠিক মতো না খেয়ে না ঘুমিয়ে আমার শরীরটা কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। মিমের একটা বড় ফ্রেম করা ছবি ছিল ড্রয়িং রুমে। আমি মাঝরাতে সবার আড়ালে গিয়ে সেই ছবির সামনে দাঁড়িয়ে কথা বলতাম, কিরে মিম, কালকে বললি না যে ফুচকা খাবে, চল যাই, তুই কথা বলছিস না কেন, এখনো রাগ করে আসিস। কখনো কখনো আমি মিমের পুরনো জামাগুলো জড়ে ধরে ডুকরে কাঁদতাম। আমার এই পাগলামি দেখে মিমের আব্বু আম্মু নিজেদের শোক ভুলে আমার জন্য হাউমাউ করে কাঁদতেন। ওনারা বলতেন, বাবা আবির, তুই নিজেকে শেষ করিস না, মিম যেখানে আছে ভালো আছে। কিন্তু আমি শুনতাম না। আমার একটাই জেদ ছিল, মিমকে ফিরে আসতেই হবে। এভাবেই কয়েক মাস চলার পর একদিন শরীর আর সইল না। সকালবেলা মিমের ছবির সাথে কথা বলতে বলতে হঠাৎ মাথা ঘুরে মেঝের উপর পড়ে গেলাম। মুখ দিয়ে ফেনা উঠছিল আর শরীরটা কাঁপছিল। মিমের আব্বু আম্মু চিৎকার করে পাড়া মাথায় তুললেন। তড়িঘড়ি করে ওনারা আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, ওর মস্তিষ্কে প্রতুগু চাপ পড়েছে, ও মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, ওকে লম্বা সময় ট্রিটমেন্ট রাখতে হবে। সেই হাসপাতালেই কেটে গেল আমার জীবনের অন্ধকার একটা বছর। কত ইনজেকশন, কত ওষুধ, কিছুই আমার মনে নেই। শুধু মনে আছে সুস্থ হওয়ার পর যখন বাড়ি ফিরেছি, তখন আমার সামনে মিমের মা বাবা ছাড়া আর কেউ ছিল না। ওনাদের মুখের দিকে তাকিয়ে ভাবলাম, না, আমাকে বাঁচতে হবে, ওনাদের জন্য হলেও আমাকে উঠে দাঁড়াতে হবে। তারপর আমি অন্য একটা কলেজে ভর্তি হলাম। পুরনো বন্ধুদের ছায়া মারলাম না, কারণ সেখানে শুধু মিমের স্মৃতি আর অবহেলার কষ্ট তিল তিল করে নিজেকে গড়ে তুললাম। 6 বছর পর পড়াশোনা শেষ করে আজ আমি এই জায়গায়, কিন্তু আজও মাঝরাতে মিমের গায়ের সেই পরিচিত ঘ্রাণটা যেন নাকে লাগে। ফ্ল্যাশব্যাক শেষ, বাস্তবে ফিরে আসলাম। চোখের পানিটা গাল বেয়ে ফোনের স্ক্রিনে পড়লো। কাপা কাপা হাতে ইমেলটা খুললাম। কয়েক সেকেন্ড আমার চোখ যেন অস্থির হয়ে গেল। ইমেলটা উপরের বড় বড় অক্ষর লেখা, সিলেকশন লেটার। আমার চাকরিটা হয়ে গেছে। একটি স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে জয়েন করার অফার এসেছে। এই দিনটার জন্য তো গত 6টা বছর নিজেকে তেল তেল করে গড়েছি। পড়াশোনা শেষ করার সাথে সাথেই এমন একটা খবর, মনে হলো মিম ওপর থেকে আমার জন্য দোয়া পাঠিয়েছে। আমি বাথরুম থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে গেলাম। আম্মু তখনও দরজার কোনায় দাঁড়িয়ে চোখ মুছছিলেন। আমি ওনার সামনে গিয়ে হাসি মুখে ফোনটা ধরলাম। আম্মু, মিম আজ অনেক খুশি হতো, দেখো আমার চাকরিটা হয়ে গেছে। আম্মু আর আব্বু দুজনে একসাথে আমার দিকে তাকালেন। খুশির এই খবরটা মুহূর্তে শোকের আবহ বদলে দিল। আব্বু উঠে এসে আমার হাতটা ধরলেন। আমি জানতাম তুই পারবি, তুই মিমের না থাকাটা আমাদের বুঝতে দিসনি, আজ আমাদের মুখ আরো উজ্জ্বল করলি বাবা। দাঁড়া, আমি আজ তোর পছন্দের সব রান্না করব। কাল থেকেই তো অফিসে জয়েন করতে যাবি। আমি মাথা নেড়ে সায় দিলাম। মনে মনে ভাবলাম, কাল থেকে জীবনের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। অফিসের প্রথম দিন, নতুন পরিবেশ, কে জানে ওখানে আমার জন্য কি অপেক্ষা করছে। সেই রাতে বিছানায় শুয়ে জানলার বাইরে চাঁদের দিকে তাকালাম। মনে মনে বললাম, মিম, আজ তোমার আবির অনেক দূর চলে এসেছে। তুমি যেখানেই থাকো আমার জয়গুলো দেখে একটু হাসিও কিন্তু। আবির বাবা ওর, আর কত ঘুমাবি, আজকে না অফিসের প্রথম দিন। সকালবেলা শান্তিলে ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা পরিচিত কণ্ঠ শুনে উঠে পড়লাম। তাকে দেখে আম্মু আমার শিওরে বসে আছে। ওনার মুখে সেই চিরচেনা মায়া ভরা হাসি। 6 বছর আগে এই সময়টাতে মিম হয়তো এসে আমার কান টেনে ধরতো, বালিশ দিয়ে বাড়ি মারতো, আর এখন আম্মু পরম মমতায় ডেকে তুলছেন। জীবনের সমীকরণগুলো কত দ্রুত বদলে যায়। আমি উঠে বসতেই আম্মু আমার কপালে হাত রেখে বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নে বাবা, তোর আপু ডাইনিং টেবিলে তোর জন্য অপেক্ষা করছেন।
আজ প্রথম দিন, দেরি করিস না। আমি ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ালাম। কালো ফর্মাল প্যান্ট আর হালকা নীল রঙের শার্টে নিজেকে আজ খুব অচেনা লাগছে। মিম সবসময় বলতো, তোমাকে ফর্মাল শার্টে না একদম হিরো লাগে। দেখো কোনো মেয়ে যেন আবার তোমার দিকে তাকিয়ে না থাকে। মিমের কথা মনে পড়তেই বুকটা হু হু করে উঠলো। আয়নায় প্রতিচ্ছবিকে উদ্দেশ্য করে মনে মনে বললাম, দেখেছো মিম, আজ আমি সেই জায়গায় পৌঁছেছি যেখানে তুমি আমাকে দেখতে চেয়েছিলে, শুধু তুমিই পাশে নেই। নাস্তা শেষ করে যখন বের হচ্ছিলাম, আব্বু আমার কাঁধে হাত রাখলেন। ওনার চোখে আজ গর্বের আভা। পকেট থেকে কিছু টাকা বের করে আমার হাতে দিলেন। আব্বু, টাকা লাগবে না তো, আমার কাছে আছে। রাখ বাবা, প্রথম দিন অফিসে যাচ্ছিস, সাথে কিছু রাখিস আর সাবধানে যাস। অফিসের বিশাল কাছের বিল্ডিংটার সামনে যখন পৌঁছলাম, তখন ঘড়ির কাঁটায় কাঁটায় 9টা। গেটে আইডি কার্ড দেখিয়ে ভেতরে ঢুকতেই এসে ঠান্ডা বাতাস আমাকে শুয়ে গেল। রিসেপশন গিয়ে নাম বলতেই মেয়েটা হেসে বলল, ও মিস্টার আবির, আপনি সোজা গিয়ে বাম পাশে দ্বিতীয় কেবিনে ঢুকুন। ম্যানেজার স্যার আপনার জন্য ওয়েট করছেন। বুকটা তখন দুরু দুরু কাঁপছিল। ভাবছিলাম বস না জানি কেমন হয়। কেবিনের সামনে গিয়ে যখন দরজায় টোকা দিলাম, ভেতর থেকে গম্ভীর গলায় আওয়াজ এলো। কাম ইন। দরজা ঠেলে ভেতরে পা রাখতেই আমার সারা শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। চেয়ারে হেলান দিয়ে যে মানুষটা বসে আছে তাকে আমি স্বপ্নেও এখানে আশা করিনি। এ তো সিয়াম। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সিয়াম ভাই, কেমন আছিস? আমার চোখে তখন আনন্দ আর পুরনো স্মৃতির জল। আমি ভুলেই গিয়েছিলাম এটা একটা অফিস, আর সিয়াম এখন আমার বস। আমার মনে হচ্ছিল কত বছর পর আমার কোনো আপন মানুষকে খুঁজে পেলাম। কিন্তু সিয়ামের শরীরটা পাথরের মতো শক্ত হয়ে রইলো। সে আমাকে জোরে ধরলো না, বরং 2 হাত দিয়ে আমাকে আলতো করে সরিয়ে দিল। আবির, এটা অফিস, এখানে ভাই ব্রাদার সম্পর্ক চলে না। আর ড্রেস আপ তো ভালোই করেছিস, কিন্তু ম্যানার্স কি এখনো শেখাসনি? একজন ম্যানেজারের রুমে ঢুকে এভাবে ইমোশনাল সিন ক্রিয়েট করাটা কি ঠিক? আমি থতমত খেয়ে গেলাম। আমার হাত দুটো মাঝপথে ঝুলে রইলো। সিয়াম আবার ওর চেয়ারে গিয়ে বসলো। তা মিস্টার আবির, হঠাৎ করে আপনার আবার চাকরির প্রয়োজন হলো কেন? নাকি মিম লাথি মেরে তাড়িয়ে দিছে? অবশ্য আপনি এটারই যোগ্য। সিয়ামের এই কথাগুলো বিষাক্ত তীরের মতো আমার বুকে বিঁধলো। এই মুহূর্তের জন্য মনে হলো চিৎকার করে বলি, সিয়াম, মিম আমাকে তাড়িয়ে দেয়নি, ও পৃথিবী ছেড়েই চলে গেছে। কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে নিচু সরে বললাম, চাকরির প্রয়োজন সবারই থাকে স্যার, আর মিম মিম আমাকে কোনোদিন ছাড়েনি। ও, তার মানে তুই ওকে ছেড়ে দিয়েছিস? সেই পুরনো অভ্যাস তাহলে এখনো যায়নি তোর? আমি কিছু একটা বলতে যাব, তার আগেই সিয়াম হাত তুলে আমাকে থামিয়ে দিল। ওর চোখ মুখে এখন এক অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠলো। থাক, আর ন্যাকামি করতে হবে না। তোকে আমি অনেক আগে থেকেই চিনি। যা, নিজের ডেস্কে গিয়ে বস। আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি তোকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে। আশা করি সারপ্রাইজটা তোর খুব ভালো লাগবে। আমি আর কোনো কথা বাড়ালাম না। মাথা নিচু করে সিয়ামের কেবিন থেকে বেরিয়ে আসলাম। বুকটা ধক ধক করছিল। কিসের সারপ্রাইজ? সিয়াম কি নতুন কোনো অপমানের জাল বুনছে? নিজের ডেস্কে গিয়ে বসলাম। ল্যাপটপটা অন করছি ঠিকই, কিন্তু মনটা বারবার সিয়ামের ওই কথাগুলো আটকে যাচ্ছে। ঠিক আধা ঘন্টা পর অফিসের সামনে একটা গাড়ি থামার শব্দ হলো। রিসেপশন থেকে শুরু করে সব স্টাফদের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। সিয়াম তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে এসে সবার সামনে গিয়ে দাঁড়ালো। বডিগার্ডের দরজা খুলে দিতেই এক নারী নেমে আসলেন। চোখে কালো সানগ্লাস, পরনে দামি ফর্মাল স্যুট, হিল জোড়ার খটখট শব্দে পুরো ফ্লোর কাঁপছে। তিনি যখন সানগ্লাসটা খুলে আমার দিকে তাকালেন, আমার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। এ তো ঈশিতা। 6 বছর আগে ভুল বুঝে যে লন্ডন চলে গিয়েছিল, সে আজ এই কোম্পানির মালিক হয়ে ফিরে এসেছে। সিয়ামের সেই সারপ্রাইজটা ছিল এই ঈশিতা। ঈশিতা গট গট করে ভেতরের দিকে হেঁটে আসলো। সিয়াম তড়িঘড়ি করে একটা ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, কেমন আছেন ম্যাম? ওয়েলকাম টু আওয়ার অফিস। ঈশিতা সিয়ামের হাতে তোড়ার দিকে এক পলক তাকিয়ে গলার স্বর কিছুটা গম্ভীর করে বলল, রাখ তোর ম্যাম, আগে বল, আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাসনি কেন? আব্বু কি তোকে বলেনি যে আমি আজ আসছি? সিয়াম একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকালো। ওর মুখে তখন ক্যাচমেচো এক ভাব। আসলে তুই তো জানিস অফিসের কাজে একটু আটকে গিয়েছিলাম। নতুন জয়েনিং ছিল তো আজ, তাই দেরি হয়ে গেল। বিশ্বাস কর, আমি যেতে চেয়েছিলাম। ঈশিতা একটা দীর্ঘশ্বাস ফেলে সিয়ামের কেবিনের দিকে পা বাড়ালো। সে কারো দিকে একবারও ফিরে তাকালো না। আমার মনে হলো ঈশিতা হয়তো আমাকে খেয়ালই করেনি। যদি দেখতো তবে সিয়াম যেভাবে মিমকে নিয়ে আমাকে অপমান করলো, ঈশিতাও ঠিক সেভাবে আমাকে ছিঁড়ে খেত। কিছুক্ষণ পর
যে যার কেবিনে চলে গেল। কিন্তু একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করলাম, ঈশিতা যখন ফ্লোরে ছিল, অফিসের প্রতি স্টাফের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক ছিল। সবাই যেন ওকে জমের মতো ভয় পাচ্ছে। কিন্তু কেন? 6 বছর আগে যে মেয়েটা এত চঞ্চল আর সহজ ছিল, সে আজ কেন সবার কাছে এত ভয়ের কারণ হয়ে উঠলো? আমি আমার ডেস্কে চুপচাপ বসে রইলাম। কাজের চেয়ে আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, ঈশিতা। আমি অতীতে যে ভুল করেছি, যে অবহেলা আমি ওকে করেছি, তার জন্য আমাকে মাপ চাইতেই হবে। ঈশিতা এখন আমার বস হতে পারে, অনেক বড় হতে পারে, কিন্তু আমার মনের বোঝা হালকা করতে হলে ওর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো পথ নেই। আমি মনে মনে স্থির করলাম, পরিস্থিতি যেমনই হোক, আজ বা কাল আমাকে ঈশিতার মুখোমুখি হতে হবে। মিম সবসময় বলতো, আবির, কারো মনে কষ্ট দিয়ে কখনো শান্তিতে থাকা যায় না। মিমের সেই কথাটাই আজ আমার কানে বারবার বাজছে। যে করেই হোক আমাকে ঈশিতার সেই পুরনো অভিমান ভাঙাতে হবে। ঠিক সেই মুহূর্তে সিয়ামের কেবিন থেকে পিয়ন এসে আমার টেবিলের সামনে দাঁড়ালো। স্যার, ম্যানেজার স্যার আপনাকে ডাকছেন, সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট ফাইলটাও নিয়ে যেতে বলেছেন। আমি একটা লম্বা শ্বাস নিয়ে উঠে দাঁড়ালাম। জানি না ভেতরে আমার জন্য আর কি অপেক্ষা করছে। পিয়নের কথা শুনে বুকের ভেতরটা ধক করে উঠলো। এমডি ম্যাম, অর্থাৎ ঈশিতা এখন সিয়ামের কেবিনেই আছে। তার মানে কি এখনই আমাকে ওর মুখোমুখি হতে হবে? পকেটে রাখা মিমের ছবিটা একবার হাত দিয়ে শুয়ে দেখলাম। মনে হলো মিম বলছে। ভয় পেও না আবির, যাও। ফাইলটা হাতে নিয়ে ধীর পায়ে কেবিনের দিকে এগোলাম। দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে ঈশিতার হাসির শব্দ শোনা যাচ্ছে। সিএমের সাথেও খুব সহজভাবেই কথা বলছে। এই হাসিটা একসময় শুধু আমার জন্য ছিল, আর আজ। আমি আলতো করে দরজায় নক করলাম। স্যার, আসবো? ভেতর থেকে সিয়ামের কর্কশ গলা শোনা গেল। ভেতরে আয়। আমি ঢোকা মাত্রই কেবিনের পরিবেশটা থমথমে হয়ে গেল। ঈশিতা যখন সোফায় বসে কফির কাপে চুমুক দিচ্ছিল, আমি ভেতরে ঢুকতেই কয়েকবার মাথা তুলে আমার দিকে তাকালো। ও সেই তীক্ষ্ণ চাহনি যেন আমার শরীর ভেদ করে চলে যাচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হলো, ওর চোখে কোনো রাগ নেই, আছে কেবল একরাশ অবজ্ঞা। ম্যাম, এই হলো আমাদের নতুন রিক্রুট মিস্টার আবির। ফাইলে আপনার একটা সাইন লাগবে, আর ওনাকে ওনার কাজের দায়িত্বটা বুঝিয়ে দিতে হবে। ঈশিতা কফির কাপটা টেবিলে রাখলো, তারপর উঠে এসে আমার একদম সামনে দাঁড়ালো। ওর গায়ে সেই চেনা পারফিউমের ঘ্রাণে আমার মাথায় ঝিমঝিম করে উঠলো। 6 বছর আগের কত স্মৃতি যে একসাথে ভিড় করলো। সিয়াম, তুই একে কাজে দায়িত্ব দিবি? এ তো কাজ করার চেয়ে নাটক করতে বেশি পারদর্শী। 6 বছর আগে যেমন মাঝপথে সব ফেলে উধাও হয়ে যাওয়ার রেকর্ড আছে ওর, এখনো যে তেমন কিছু করবে না তার গ্যারেন্টি কি? ঈশিতা, আমি আসলে ওই দিনের জন্য কথাটা শেষ করতে পারলাম না। ঈশিতা হাত তুলে আমাকে থামিয়ে দিল। শাট আপ। অফিসে আমি তোমার ম্যাম, নাম ধরে ডাকার সাহস যেন দ্বিতীয়বার না হয়। আর শোন সিয়াম, একে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ দে। আমি দেখতে চাই 6 বছরে ও কতটা মানুষ হয়েছে, নাকি এখনো সেই মিমের আঁচল ধরেই পড়ে আছে। সিয়াম পাশে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। ও জানে ঈশিতার বিয়ে হওয়া মানে আগুনের ওপর দিয়ে হাঁটা। কিন্তু আমি সিয়ামের কাছ থেকে এটা আশা করি নাই। ঈশিতা না হলেও পর, কিন্তু সিয়াম আর আমি তো একসাথে বড় হয়েছি। কি আর করা, সব ভাগ্যের লিখন। ঠিক আছে ম্যাম। আবির, শুনলি তো? এখন থেকে ম্যামের সব শিডিউল তুই মেনটেন করবি। ম্যামের এক চুল অবহেলা মানেই কিন্তু তোর চাকরি শেষ। আমি ফাইলটা টেবিলের ওপর রাখলাম। ঈশিতা কলমটা নিয়ে সাইন করতে করতে হঠাৎ বলল, বাই দ্য ওয়ে আবির, তোমার সেই মিম কেমন আছে, নাকি তোমায় তাড়িয়ে দিয়েছে? বলে ওরা হাসিতে ফেটে পড়লো। সিয়াম আর ঈশিতার বিদ্রুপের হাসিতে পুরো কেবিনটা যেন নরক হয়ে উঠেছিল। আর আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, তোরা যাকে নিয়ে আজ মজা করছিস সে আর বেঁচে নেই রে, সে কবরের অন্ধকারে শুয়ে আছে। কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। কোনো মতে নিজেকে শক্ত করে বললাম, ম্যাম, আপনাদের হাসি শেষ হয়ে থাকলে এবার কি আমি যেতে পারি? ঈশিতা ওর কুৎসিত হাসিটা থামালো না, উল্টো আরো তাচ্ছিল্য নিয়ে বলল, এত যাই যাই করছো কেন? তোমার মিম কি অন্য কারোর সাথে ভেগে যাচ্ছে? এইবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। 6 বছরের জমানো কষ্ট, মিমের মৃত্যু, আর আজ সারাদিনের অপমান এক নিমেষে মাথায় চড়ে বসলো। হাতটা নিজের অজান্তেই উঠে গেল। ঠাটি একটা থাপ্পড় সজোরে ঈশিতার গালে আমার হাতের 5 আঙ্গুল বসে গেল। পুরো কেবিনটা মুহূর্তের মধ্যে শ্মশানের মতো স্তব্ধ হয়ে গেল। ঈশিতা ওর গাল চেপে ধরে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলো। আবির, আমি ওর দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালাম। আমার কণ্ঠস্বর তখন রাগে কাঁপছে। চুপ, একদম চুপ। কেমন বন্ধু তুই আমার? একসাথে ছোটবেলায় আমরা বড় হয়েছি, আমাদের মতো কত স্মৃতি, কিন্তু তুই আজ আমাকে নিয়ে তামাশা করলি।
তারপর ঈশিতার দিকে ফিরে তাকালাম। আমার চোখে তখন জল আর মুখে ঘৃণা। আর ঈশিতা, তোমরা যাকে নিয়ে মজা করছো সে আর পৃথিবীতে নেই। 6 বছর আগেই সে আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সে আজ কবরের নিচে শান্তিতে ঘুমাচ্ছে, আর তোমরা তাকে নিয়ে এখানে নোংরামি করছো। কথাটা বলেই আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না। ফাইলটা টেবিলের উপর ছুঁড়ে দিয়ে সোজা কেবিন থেকে বেরিয়ে আসলাম। পেছনে কে কি বললো, চাকরি থাকলো কি গেল, সেসব ভাবার মতো মানসিক অবস্থা আমার তখন নেই। আমি শুধু অনুভব করছিলাম মেয়ের জন্য রাখা আমার হৃৎপিণ্ডটা আজ বিষাক্ত ধোঁয়ায় ভরে গেছে। রাস্তায় কোলাহল, মানুষের ভিড়, কিছুই আমার মাথায় আসছিল না। পা দুটো আমাকে টেনে নিয়ে গেল শহরের এক কোনায়, যেখানে চিরনিদ্রায় শুয়ে আছে আমার মিম। সোজা চলে গেলাম মিমের কবরের পাশে। ধপ করে মাটির উপর বসে পড়লাম। কেমন আছো মিম? আমি ভালো নাই মিম, একদম ভালো নাই। বুকের ভেতর জমে আসা কান্নাটা আর চেপে রাখতে পারলাম না। কবরের মাঠে আঁকড়ে ধরে অজরে কাঁদতে লাগলাম। ওরা অনেক খারাপ মিম, অনেক খারাপ। তুমি যাদের সাথে ভালো ব্যবহার করতে বলছো, আজকে তারাই তোমাকে নিয়ে নোংরা মজা করছে। আমি ওদের কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। আমার চোখের জলে কবরের পাশের ঘাসগুলো ভিজে যাচ্ছিল। মনে হচ্ছিল মিম যেন ভেতর থেকে বলছে। মিম বলল, আবির শান্ত হও। কিন্তু আজকের এই অপমানের ক্ষত শান্ত হওয়ার মতো নয়। আর ওইদিকে অফিসে সিএ আমার ঈশিতা পাথরের মতো দাঁড়িয়ে রইলো। পুরো কেবিনে পিনপতন নীরবতা। ঈশিতা তখনও তার গালে হাত দিয়ে আছে, কিন্তু থাপ্পড়ের যন্ত্রণার চেয়েও মিম আর বেঁচে নেই। এই খবরটা তাকে বেশি বড় ধাক্কা দিয়েছে। সিএমের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। যে মিমকে নিয়ে সে এতক্ষণ আজে বাজে কথা বলছিল, সেই মিম নেই। এটা সে বিশ্বাসই করতে পারছে না। ঈশিতা কাঁপা কাঁপা গলায় শুধু বলল, সিয়াম, ও কি সত্যি বলছে? মিম নেই? সিয়াম কোনো উত্তর দিতে পারলো না। সে শুধু জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলো। ওদের দুই বন্ধুর যে ফুলের পাহাড় আজ মাথা চাড়া দিয়ে উঠছে, সেটা হয়তো কোনো ক্ষমা দিয়েই পূরণ হবে না। সন্ধ্যা হয়ে এলো। মিমের কবরের পাশে কতক্ষণ বসেছিলাম জানি না। আজানের শব্দ শুনে উঠে দাঁড়ালাম। কাছের একটা মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়লাম। সিজদায় গিয়ে অনেকক্ষণ কাঁদলাম। মনটা একটু হালকা হলো। এরপর ধীর পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির গেটে ঢুকতেই দেখলাম আম্মু বারান্দায় পায়চারি করছেন। ওনার হাতে ফোন। আমাকে দেখা মাত্র উনি দৌড়ে আসলেন। ওনার চোখগুলো লাল হয়ে আছে, মনে হয় কিছুক্ষণ আগেই কান্না করছেন। আবির, কোথায় ছিলিস বাবা তুই? আমি কতবার ফোন দিয়েছি তোকে, একবারও তো ধরলি না কেন? আমি তো ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। আমি পকেট থেকে ফোন বের করে দেখলাম 32টা মিসড কল। সাইলেন্ট থাকায় কিছুই টের পায়নি। আম্মু আমার শুকিয়ে যাওয়া মুখ আর লাল চোখ দেখে আরো বেশি ভেঙে পড়লেন। উনি আমার গালে হাত দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। তোর এ কি অবস্থা হয়েছে বাবা? প্রথম দিন অফিসে গিয়ে তোর এমন দশা কেন? কেউ কি কিছু বলেছে তোকে? আম্মু শান্ত হও, আমি ঠিক আছি। আসলে এই কাজের চাপে ফোন ধরতে পারিনি। আমি ওনাকে ভেতরে নিয়ে সোফায় বসলাম। এক গ্লাস পানি খাইয়ে দিয়ে ওনার সামনে হাঁটু গেড়ে বসলাম। তারপর খুব শান্ত গলায় বললাম, আম্মু আমি আর অফিসে যাবো না। আমি ঠিক করেছি বাবার দোকানেই বসবো। আব্বুর ব্যবসায় কাজে সাহায্য করব। আমার বড় অফিসার হওয়ার দরকার নেই আম্মু। আমি তোমাদের কাছে এভাবেই থাকতে চাই। আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। ওনার চোখে তখন হাজারটা প্রশ্ন। কিন্তু আমি জানি ওই বিষাক্ত অফিসে ফিরে যাওয়ার চেয়ে বাবার ছোট দোকানে বসে মিমের স্মৃতি আগলে রাখা অনেক বেশি শান্তির। আমি কোনো মতে আম্মুকে শান্ত করে উঠে দাঁড়ালাম। সারাদিনের ক্লান্তি আর মনের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়টা যেন শরীরটাকে পাথর করে দিয়েছে। হাত মুখ ধুয়ে যখন খাবার টেবিলে বসলাম, তখন আম্মু পরম মমতায় আমার পাতে খাবার বেড়ে দিলেন। কিন্তু আমার গলায় ভাত নামছিল না। শুধু মনে হচ্ছিল মিম যদি আজ এখানে থাকতো। রাত 10টা নাগাদ আব্বু দোকান বন্ধ করে বাসায় ফিরলেন। আম্মু গিয়ে আব্বুর হাতে পানির গ্লাস দিয়ে নিচু স্বরে বললেন, শুনছো, আবির বলছিল ও আর ওই অফিসে যাবে না, ও নাকি চাকরিটা ছেড়ে দিয়েছে। কি জানি হয়েছে ওর, তুমি গিয়ে একটু দেখো না গো। আব্বু এক মুহূর্ত থমকে দাঁড়ালেন। তারপর ঘরের ভেতরে এসে আমাকে দেখতে পেলেন। আমি তখন ড্রয়িং রুমের সোফায় বসেছিলাম। আব্বু আমার সামনে এসে গম্ভীর গলায় ডাক দিলেন। আবির, এদিকে আয় তো বাবা। আমি ধীর পায়ে আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম। বুকের ভেতরটা তখন কাঁপছিল। ভাবছিলাম আব্বু হয়তো অনেক রাগ করবেন। কত কষ্ট করে চাকরিটা পেয়েছিলাম। আব্বু আমার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রে বাবা? প্রথম দিনই চাকরিটা কেন ছেড়ে দিলি? কেউ কি কিছু বলেছে তোকে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইলাম। সিয়াম আর ঈশিতার সেই অপমান আর মিমের মৃত্যুর কথাগুলো মনে পড়ে আবার চোখে জল আসছিল। আমি চাইনি আমার কারণে মিমের আব্বু আম্মু আবার কোনো নতুন কষ্টে পড়ুক। তাই চুপ করে থাকাই শ্রেয় মনে করলাম। আব্বু কিছুক্ষণ আমার নীরবতা লক্ষ্য করলেন। হয়তো আমার মুখ দেখে তিনি বুঝে নিয়েছেন ভেতরে বড় কোনো ক্ষত হয়েছে। তিনি আমার কাঁধে হাত রেখে খুব মমতা নিয়ে বললেন, আচ্ছা বাবা, কিছু বলতে হবে না, তোকে ওভাবে আর থাকতে হবে না। তুই যেটাতে ভালো বোধ করিস সেটাই কর। মানুষের সম্মানের চেয়ে বড় কোনো চাকরি হতে পারে না।
আব্বুর কথাগুলো শুনে আমার মনের পাথরটা নেমে গেল। উনি একটু থেমে আবার বললেন, তাহলে কালকে তুই গিয়ে দোকানটা খুলিস, আমার একটু কাজ আছে, কাল এক জায়গায় যেতে হবে। তুই দোকান সামলাতে পারবি তো? আমি মাথা নেড়ে সায় দিলাম। আব্বু হালকা হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর ভেতরে চলে গেলেন। আমি জানলা দিয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। কাল থেকে এক নতুন জীবন। হয়তো এখানে অনেক বড় অফিসার হওয়ার স্বপ্ন নেই, কিন্তু এখানে আমার মিমের স্মৃতি আছে, আর আছে নিজের আত্মসম্মান। অফিস থেকে ফেরার পর ঈশিতার মনে কোনো শান্তি নেই। পুরোটা রাস্তা ও শুধু আবিরের শেষ কথাগুলো ভেবেছে। বাড়িতে ঢুকে ও কারো দিকে না তাকিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমের দিকে যেতে নিচ্ছিল। গালটা এখনও লাল হয়ে আছে আর চোখগুলো কান্নায় ঝাপসা। ঠিক সেই সময় ড্রয়িং রুমে বসে থাকা ঈশিতার বাবা ইকবাল চৌধুরী তাকে দেখতে পেলেন। লন্ডন থেকে মেয়ে ফেরার পর তার সাথে এখনও ভালো করে কথা হয়নি ওনার। উনি সোফা থেকে উঠে ডাক দিলেন, কি রে মা, কেমন আছিস? এসেই তোকে অফিসে দৌড়াতে হলো। আমার কথা কি একেবারে ভুলেই গেলি? সিঁড়ির মাঝপথে ঈশিতা থমকে দাঁড়ালো। নিজের বিধ্বস্ত চেহারা আর লাল হয়ে থাকা গালটা আড়াল করার জন্য ও উল্টো দিকে মুখ ফিরিয়ে নিল। একটা জোরপূর্বক হাসি দিয়ে ভাঙা গলায় বলল, তোমার কথা কি করে ভুলবো আপু? আমি আমি ভালো আছি। বলেই ঈশিতা দ্রুত পায়ে উপরে চলে গেল। ইকবাল চৌধুরী অবাক হয়ে মেয়ের কাণ্ড দেখছেন। তার মেয়ে তো এমন নয়। ওনার অভিজ্ঞ চোখ ঠিকই ধরে ফেলল যে কিছু একটা লুকোচ্ছে ঈশিতা। তিনি মেয়ের পেছনে পেছনে উপরে ওর রুমের দরজায় গিয়ে দাঁড়ালেন। কি রে মা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? বাবার সেই মমতা ভরা প্রশ্নটা শুনে ঈশিতা আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। সিঁড়ি দিয়ে ওঠার সময় যে কান্নাটা ও চেপে রেখেছিল সেটা এবার বাঁধ ভেঙে বেরিয়ে এলো। ও হুট করে তার বাবাকে জড়িয়ে ধরে অঝরে কান্না শুরু করে দিল। আপু, আমি খুব খারাপ। আমি খুব খারাপ আপু। আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। মেয়ের এমন বুক ফাটা কান্না দেখে ইকবাল চৌধুরী বিচলিত হয়ে পড়লেন। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলেন। মা, এভাবে কান্না করছিস কেন? আর কাকে কষ্ট দিয়েছিস? কি হয়েছে মা, আমাকে খুলে বলতো। ঈশিতা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপু, আমি যে আবিরকে ভুল বুঝে দেশ ছেড়েছিলাম, সে নির্দোষ। ওর মিম আজ থেকে 6 বছর আগেই মারা গেছে আপু। আর আমি আজকে ওকে কত বড় অপমান করলাম। আমি খুব খারাপ মেয়ে আপু। ইকবাল চৌধুরী যেন আকাশ থেকে পড়লেন। তিনি আগে থেকেই জানেন ঈশিতা যে আবিরকে ভোলার জন্যই দেশ ছেড়েছিল। ওকে তুই পালি কোথায় আবার? আমাদের অফিসের নি- নিউ ট্রেনার। তিনি দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত রাখলেন। দেখ মা, তুই তো আর জেনে এমনটা করিসনি। না জেনে একটা ভুল করে ফেলেছিস। আমি বলি কি, তুই ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। কি করে যাবো আবু? ওর সামনে দাঁড়াবার সাহস তো আমার মধ্যে আর নেই। যেভাবে তাচ্ছিল্য করে কথা বলছি, সেটা শোধরাবার ক্ষমতা কি আমার আছে? ইকবাল চৌধুরী মুচকি হাসলেন। মেয়ের কাঁধে হাত রেখে অভয় দিয়ে বললেন, চিন্তা করিস না, আমি নিজে তোকে ওর কাছে নিয়ে যাব। এখন ভালো মেয়ের মতো কান্না বন্ধ করতো মা। ফ্রেশ হয়ে আয়, আজ আমি নিজে তোর জন্য রান্না করেছি। বাবার মুখে রান্নার কথা শুনে ঈশিতা থমকে গেল। ওর চোখে জল থাকলেও ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। কি, তুমি রান্না করছো? তাহলে তো সোজা ওপরে চলে যেতে হবে এই কান্না মাখা চোখে। তোমার হাতের রান্না খেয়ে আমি বাঁচবো তো আপু? আগে খেয়ে তো দেখ। আসলে ইকবাল চৌধুরী রান্না করতে ভালোবাসেন, কিন্তু ওনার রান্না যে খাবে থাক, বাকিটা আর বললাম না। হইবার সিয়ামের কি অবস্থা হয়েছিল তোমার মনে আছে? বেচারা সারাদিন ওয়াশরুমে বসেছিল। মেয়ের এই টিপ্পনি শুনে ইকবাল চৌধুরী হো হো করে হেসে উঠলেন। ঈশিতার মনের উপর চেপে বসা বিশাল পাথরটা যেন বাবার হাসিতে একটু হালকা হলো। কিন্তু রাত গভীর হতেই ঈশিতার সেই অপরাধবোধ আবার ফিরে আসলো। ও আর শান্ত থাকতে পারল না। রাতে বিছানায় শুয়ে ও স্থির করলো কালই ওকে আবিরের বাড়ি যেতে হবে। পরদিন সকাল। আমি ভোর থেকে ঘুম থেকে উঠেই নামাজ পড়ে সোজা দোকানে চলে আসলাম। 4 দিন কাস্টমার সামলাতে সামলাতে সময়টা ভালোই কাটলো। মিমের কথা মনে পড়ছিল মাঝে মাঝে, তবে কালকের মতো বুকটা আর ভার হয়ে ওঠে নাই।
দুপুরের দিকে আম্মুর কল আসলো। কি রে পাপা, খেতে আসবি না? আসবো আম্মু। আব্বু কি চলে আসছে? হ্যাঁ, তোর আব্বু অনেকক্ষণ আগেই আসছে, তোর জন্য অপেক্ষা করছেন। আব্বুর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। ওনার শরীরটা খুব একটা ভালো না। সময় মতো ওষুধ আর খাবার খাওয়াটা খুব জরুরি। আরে আমার জন্য উনি অপেক্ষা করে আছেন কেন? আব্বুর না দুপুরে ওষুধ খাওয়ার সময় হয়েছে, তুমি ওনাকে খেতে নিয়ে গেলে না কেন? আমি তো বলছিলাম, কিন্তু আমার কথা কি তোর আব্বু শোনে? উনি বলেছে আবির প্রথম দিন দোকান খুলেছে, ও আসুক, তারপর একসাথেই খাবো। বাবার এই ভালোবাসাটা বুকের এক কোণায় গিয়ে লাগলো। আমি তাড়াতাড়ি দোকানের ঝাঁপ নামাতে নামাতে বললাম, আচ্ছা আম্মু, আমি এখনই আসছি। আচ্ছা, সাবধানে আয় বাবা। ফোনটা রেখে আমি দ্রুত দোকানের তালাটা লাগিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মনটা খুব হালকা লাগছিল। ভাবছিলাম, আব্বু আম্মুর এই ভালোবাসাটা তো আমার আসল শক্তি। আমি যখন আমাদের গলিতে ঢুকলাম, দেখলাম গেটের সামনে একটা দামি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। আমি গাড়িটাকে দেখে বেশ কিছুটা অবাক হলাম, কারণ সচরাচর আমাদের বাড়ির গেটের সামনে এমন কালো গাড়ি দেখি নাই। হাজার চিন্তা মাথায় নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম, কিন্তু ভেতরে প্রবেশ করে আমি যা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। খাবার টেবিলে আম্মু আব্বুর সাথে বসে আছে সিয়াম, ঈশিতা আর একজন বয়স্ক ভদ্রলোক, যাকে দেখে মনে হচ্ছে উনি ঈশিতার বাবা। এদের সবাইকে আমার বাড়ির অন্দরে এভাবে খাবার টেবিলে বসে থাকতে দেখে কেন জানি মাথাটা মুহূর্তের মধ্যেই গরম হয়ে গেল। যে মানুষগুলো কাল আমার মিমকে নিয়ে নোংরা মজা করেছে, তারা আজ আমার বাড়ির খাবার টেবিলে। গলার স্বর কিছুটা উঁচুতে তুলে আম্মুকে ডাক দিলাম, আম্মু, আমার রুমে আসো তো একটু। সবাই একসাথে আমার দিকে তাকালো। ঈশিতার চোখে অপরাধ বোধ আর সিয়ামের মাথাটা নিচু হয়ে আছে। আমি কোনো সৌজন্য বোধ দেখালাম না। কথাটা বলেই আমি কারো দিকে দ্বিতীয়বার না তাকিয়ে গট গট করে নিজের রুমে চলে গেলাম। পেছনে কে কি ভাবলো, কার কতটা অপমান হলো, সেসব নিয়ে ভাবার মতো মানসিক অবস্থা আমার নেই। রুমে ঢুকে আমি জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। বুকের ভেতরটা ধক ধক করছে। একটু পর আম্মু রুমে ঢুকলেন। ওনার চোখ মুখ এক ধরনের শঙ্কা। কি রে আবির, এমন করছিস কেন বাবা? মেহমানরা সামনে বসে আছে, আর তুই ওভাবে? মেহমান? আম্মু, তুমি জানো ওরা কারা? তুমি কি জানো কাল অফিসে ওরা আমাকে আর মিমকে নিয়ে কি ধরনের কথা বলেছে? মিমকে যারা অপমান করেছে তারা আমার বাড়িতে মেহমান হতে পারে না আম্মু। আম্মু ঠান্ডা ভাবে বলল। আমি সব জানি বাবা। আমি অবাক হয়ে আম্মুর দিকে তাকালাম। আম্মু শান্ত স্বরে বলতে থাকলেন, মেয়েটা কিছুক্ষণ আগে এসে আমার পায়ে ধরে হাউমাউ করে কেঁদেছে। ও নিজের ভুল বুঝতে পেরেছে বাবা। মানুষ তো ভুল করেই, কিন্তু যে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে আসে তাকে ফিরিয়ে দিতে নেই। অনেক কান্না করেছে মেয়েটা। প্লিজ বাবা, তুই বাহিরে আয়। আমি জানলার গ্রিলটা শক্ত করে ধরলাম। আম্মু যখন এইভাবে বলেন তখন আর কিছু করার থাকে না, কিন্তু মনের ভেতরের ক্ষতটা তো এত সহজে শুকোবার নয়। আমি কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসলাম। আমাকে দেখা মাত্রই খাবার টেবিল থেকে ঈশিতা হুট করে উঠে আসলো। ওর চোখের পানি যেন থামছেই না। সিয়ামও অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই ঈশিতা দৌড়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরলো। মেজের উপর হাঁটু গেলে বসে ও চিৎকার করে কেঁদে উঠলো। আবির, আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় অপরাধী। আমি মুহিমকে নিয়ে যা বলেছি তার জন্য নিজেকে কোনো দিন মাফ করতে পারবো না। আমাকে একবার ক্ষমা করো আবির। আমাকে মাফ না করলে আমি এখান থেকে উঠবো না। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। পায়ের ওপর ঈশিতার তপ্ত চোখের জল এসে পড়ছে। আমার বুকের ভেতরটা হঠাৎ হু হু করে উঠলো, কিন্তু আমি কিছুতেই নিজেকে নরম হতে দিচ্ছিলাম না। পাসারুন, এসব নাটক আমার ভালো লাগছে না। আর আপনি এই বাড়িতে কেন? এতক্ষণ চুপ করে থাকলো। এবার সিয়াম কাঁপা কাঁপা গলায় এগিয়ে এলো। ভাই প্লিজ, এইবারের মতো মাফ করে দে। বিশ্বাস কর, আমরা তো কিচ্ছু জানতাম না। জানলে কি আর। ওর কথা শেষ হওয়ার আগেই আমি তাচ্ছিল্য করে হেসে উঠলাম। জানলে বা কি করতি? মজা ছাড়া আর কি বা করতে পারতি তোরা? আচ্ছা বাদ দে সব। তোর ক্ষমা চাইতে আসছিস তো, যা, ক্ষমা করলাম। এবার খেয়ে দিয়ে এই বাড়ি থেকে বের হ। আমার গলার স্বর আর ব্যবহারের রুক্ষতা সীমা ছাড়িয়ে গেছিল। ঠাস ঠাস মুহূর্তের মধ্যে তিন তিনটে চর আমার গালে এসে পড়লো। আমি স্তব্ধ হয়ে গেলাম। মাথা নিচু করে দেখলাম আব্বু রাগে কাঁপছেন। আবির, এটা কেমন ব্যবহার তোমার? নিজের বন্ধু আর অতিথিদের সাথে কেউ এভাবে কথা বলে? আব্বু আমার দিক থেকে মুখ ফিরিয়ে অপরাধ বোধ নিয়ে শীতের বাবার দিকে তাকালেন। ভাইজান, প্লিজ মাফ করে দিবেন। ওরে এই ব্যবহারের জন্য আমি অনেক লজ্জিত। ও আসলে নিজেকে সামলাতে পারছে না। এসে তার বাবা ইকবাল চৌধুরী খুব শান্তভাবে আবুর কাঁধে হাত রাখলেন। ওনার চোখেও জল। ঈশিতার বাবা বলল, আরে ভাই, সমস্যা নেই, ছেলেটা রাগ হয়ে আছে, ওর জায়গায় আমি থাকলেও হয়তো এমনটাই করতাম। আপনি ওকে আর মারবেন না। এসিনতা তখনও মেঝেতে বসে কাঁদছে।
আমার চর খাওয়ার দৃশ্য দেখে ও যেন আরো বেশি ভেঙে পড়লো। ওর ডুকরে কেঁদে উঠে বলল, না আঙ্কেল, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ও তো ঠিকই বলেছে, আমি নাটকের চেয়েও খারাপ কিছু করেছি। আমি গালের জ্বালাটা সহ্য করে এক কোণায় গিয়ে দাঁড়ালাম। আমার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। চরের ব্যথার চেয়েও আজ নিজের পরাজয়টা বেশি গায়ে লাগছে। আব্বু গাম্ভীর্য নিয়ে বললেন, আবির, এখন চুপচাপ টেবিলে বসো, সবার সাথে একেবারে খাবার খাবে, এরপর তোমার সাথে কথা আছে, এটা আমার আদেশ। বাবার আদেশের উপর কথা বলার সাধ্য আমার নেই। আমি চুপচাপ মাথা নিচু করে খাবার টেবিলে গিয়ে বসলাম। থালায় খাবার আছে, কিন্তু গলায় আছে কান্নার দলা পাকিয়ে আসছিল। কোনো প্রকার কথা না বলে যান্ত্রিকভাবে তাড়াতাড়ি খেয়ে নিলাম। খাওয়া অবস্থা অনুভব করলাম ঈশিতা অনেকবার আমার দিকে তাকিয়েছিল। হয়তো আমার গালে সেই লাল দাগটা দেখছিল, কিংবা আমার ভেতরের ঝড়টা বোঝার চেষ্টা করছিল, কিন্তু আমার তাতে কিছুই আসে যায় না। আমার কাছে ও এখন কেবল একজন পাষাণ হৃদয়ের মানুষ ছাড়া আর কেউ নয়। খাবার শেষে আমি যখন কোনো মতে হাত ধুয়ে উঠে চলে আসতে চেয়েছিলাম, ঠিক তখন আব্বুর সেই গম্ভীর কণ্ঠস্বর ড্রয়িং রুমে প্রতিধ্বনিত হলো। আবির, আমি না বললাম তোমার সাথে কথা আছে, বসো এখানে। আমি মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। ড্রয়িং রুমের পরিবেশটা হঠাৎ করে খুব ভারী হয়ে এলো। আম্মু, ঈশিতা, সিয়াম আর ইকবাল চৌধুরী সবাই চুপচাপ আব্বুর দিকে তাকিয়ে আছেন। আব্বু এবার আমার চোখের দিকে তাকিয়ে একদম সরাসরি বললেন, দেখো আবির, অনেক জেদ করেছো তুমি। নিয়ে চলে যাওয়াটা আমরাও মেনে নিতে পারিনি, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। আর সবার সামনে আমি তোমায় একটা কথা দিচ্ছি, তুমি যদি মিমকে সত্যি ভালোবেসে থাকো আর আমাদের সত্যি তোমার পিতা মাতা মেনে থাকো, তাহলে সেটাকে তোমার বিয়ে করতে হবে। আব্বুর কথাগুলো শোনার পর মনে হলো আমার পায়ের তলার মাটি কেউ সরিয়ে নিয়েছে। চারপাশে সবকিছু ঝাপসা হয়ে এলো। যে মিমকে হারিয়ে আমি দীর্ঘ 6 বছর একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি, সেই মিমের দোহাই দিয়ে আব্বু আমাকে এমন একটা কথা বললেন। আমি মাথা তুলে আব্বুর দিকে তাকালাম। আমার চোখে তখন পানি নয়, বরং এক ধরনের তীব্র আগুন জ্বলছিল। ড্রয়িং রুমের পিন পতন নীরবতা ভেঙে আমি হট্ট হাসি দিয়ে উঠলাম, একটা যন্ত্রণা মাখা বিদ্রুকের হাসি দিয়ে। তোমরা কি আসলেই চাও আমি মিমকে ভুলে যাই? তোমরা কি বলতে চাইছো এতগুলো বছরের আমার অপেক্ষা, আমার চোখের জল সব মিথ্যে ছিল? তোমরা কি চাও আমি সেই মিমের স্মৃতিকে অপমান করি? আমার গলার আওয়াজে ড্রয়িং রুমের সবাই কেঁপে উঠলো। আম্মু এগিয়ে এসে আমার হাত ধরতে চাইলেন, কিন্তু আমি পিছিয়ে গেলাম। যে মিমকে তোমরা নিজেদের মেয়ে বলতে, আজ তার জায়গায় অন্য কাউকে দেওয়ার কথা ভাবলে কি করে তোমরা? আব্বু, তুমি তো জানতে মিম আমার কাছে কি ছিল। মিম আমার শরীরের কোনো অংশ নয় যে কেটে বাদ দিয়ে দেবো। মিম আমার অস্তিত্ব ছিল। আমি ঈশিতার দিকে আঙুল তুলে ধরলাম। ও তখনও মেঝেতে বসে কাঁদছে। আর কাকে বিয়ে করার কথা বলছো? এই ঈশিতাকে, যে আমাকে এক মুহূর্তের জন্য পরখ না করে দেশ ছেড়ে চলে গিয়েছিল, যে গতকালও আমার মিমকে নিয়ে সবার সামনে নোংরা উপহাস করেছে। আব্বু, তুমি কি চাও আমি এমন একজনকে জীবন সঙ্গিনী করি যার দিকে তাকালে আমার প্রতিটা মুহূর্তে শুধু মিমের অপমানের কথা মনে পড়বে? ইকবাল চৌধুরী নিচু স্বরে বললেন, বাবা আবির, ও তো ভুল বুঝতে পেরেছে। ভুল বুঝতে পারা আর ক্ষমা করা এক জিনিস নয় আঙ্কেল। আপনাদের কাছে মিম হয়তো একটা অতীত, কিন্তু আমার কাছে মিম আমার বর্তমান। আমি মিমের সাথে কথা বলি, আমি মিমকে নিয়ে স্বপ্ন দেখি। আজ আপনারা সেই স্বপ্নের উপর দাঁড়িয়ে অন্য কাউকে বসাতে চাইছেন। আমি আব্বুর দিকে তাকলাম। আমার চোখে তখন নোনা জলের ধারা, কিন্তু গলায় এক অদ্ভুত কঠিন্য। তুমি আমাকে মিমের দোয়াই দিলে আব্বু, ঠিক আছে। যদি তোমরা মনে করো সেটাকে বিয়ে করলেই মিমের প্রতি আমার ভালোবাসা প্রমাণ হবে, তাহলে আমি রাজি। তোমাদের কথা আমি রাখলাম। আমার কথা শুনে ড্রয়িং রুমের সবাই চমকে উঠলো। ঈশিতা কান্নারত চোখ তুলে আমার দিকে তাকালো, কিন্তু আমার দৃষ্টি তখন ওর ওপর ছিল না। আমি ওর চোখের দিকে তাকিয়ে হিমশীতল গলায় শেষ কথাটা বললাম, কিন্তু একটা কথা মনে রেখো ঈশিতা, এই বিয়েতে তুমি আসবে ঠিকই, কিন্তু কখনো সুখী হতে পারবে না। এই মনের সিংহাসনে মিম ছাড়া আর কাউকে কোনোদিন বসাতে পারবে না। এক ছাদের নিচে থেকেও তুমি প্রতিটা মুহূর্ত মিমের অভাব অনুভব করবে। এই কথাগুলো বলে আমি আর সেখানে এক সেকেন্ডও দাঁড়ালাম না। পেছন থেকে আব্বু বা আম্মু কেউ ডাকলো কিনা তাও খেয়াল করলাম না। বুক পেটে কান্না আসছিল, দম বন্ধ হয়ে আসছিল আমার। আমি সোজা ঘর থেকে বেরিয়ে মিমের কবরের পাশে চলে গেলাম। এখন মিমের কবরের পাশে বসে থাকা ছাড়া আমার কোনো শান্তি নেই। কবরের মাটির উপর হাত রেখে আমি ডুকরে কেঁদে উঠলাম। দেখলে মিম, তোমার জায়গায় আজ পুরো অন্য কাউকে বসাতে চাইছে। আমি কি আসলে অতটা খারাপ? আর এইদিকে ড্রয়িং রুমে তখন শ্মশানের নীরবতা। ঈশিতা পাথরের মতো মেঝেতে বসে আছে, আবিরের কথাগুলো তীরের মতো ওর বুকে বিচ্ছে। ও বুঝতে পারছে ও ক্ষমা পেয়েও আসলে বড় এক শাস্তির মুখোমুখি দাঁড়িয়ে আছে। ইকবাল চৌধুরী অপরাধ বোধ নিয়ে আবিরের বাবার দিকে তাকালেন। ভাইজান, কাজটা কি ঠিক হলো? ছেলেটা তো একদম ভেঙে পড়েছে।
আবিরের বাবা কোনো কথা বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার চোখেও পানি। ওদিকে সিয়াম দেয়াল ধরে দাঁড়িয়ে অজরে কাঁদছে। ও জানে ওর একটা ভুলের মাসুল আজ আবিরকে সারা জীবন দিয়ে যেতে হবে। ঈশিতা হঠাৎ উঠে দাঁড়ালো। ওর দু চোখ বেয়ে তখনও জল ঝরছে। ও ধীর পায়ে ওর বাবার কাছে গিয়ে দাঁড়ালো। আব্বু, আমি এই বিয়ে করতে রাজি। আবির আমাকে ঘৃণা করলেও আমি ওর পাশেই থাকবো। মিমকে আমি ফেরাতে পারবো না, কিন্তু আবিরের এই ধ্বংস হয়ে যাওয়া জীবনটাকে আমি টেনে তোলার চেষ্টা করব। এটাই আমার প্রায়শ্চিত্ত। আমি মিমের কবরের পাশে বসে দু হাতে মাটি আঁকড়ে ধরলাম। আমার কান্নায় কবরের পাশের ঘাসগুলো যেন ভিজে যাচ্ছিল। কেন এমন করলি মিম? আমাকে কেন একা রেখে গেলি? আজ সবাই আমাকে বাধ্য করছে তোকে ভুলে অন্য কাউকে গ্রহণ করতে। আমি কি করে পারবো মিম? আমি কি করে অন্য কাউকে তোর জায়গায় বসাবো? হঠাৎ চারপাশটা নিঝুম হয়ে এলো। বাতাসের শব্দে যেন কারোর চেনে কণ্ঠস্বর ভেসে এলো। আমি চোখ মুছে তাকাতে দেখলাম কবরের পাশে শ্বেতসম্র বস্ত্র নিয়ে মিম দাঁড়িয়ে আছে। মিমের সেই মায়াবী মুখ, কিন্তু ওর চোখেও আজ জল। আবির, প্লিজ কান্না করো না। তোমার চোখে জল দেখলে আমি যে ওপারেও শান্তিতে থাকতে পারি না। আমি মিমের দিকে হাত বাড়াতে চাইলাম, কিন্তু ও একটু পিছিয়ে গেল। ওর ঠোঁটের কোনো সেই চিরস্নান স্নান হাসি। আবির, আব্বু আম্মু যা করেছেন তোমার ভালোর জন্যই করেছেন। ওনারা চান না তুমি সারা জীবন একটা স্মৃতি আঁকড়ে ধরে থাকো। দেখো আবির, ঈশিতা তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসবে। ও হয়তো ভুল করেছিল, কিন্তু ওর ভালোবাসায় কোনো খাদ নেই। আমি মাথা নেড়ে বললাম, না মিম, এটা সম্ভব না। কেউ তোমার জায়গা নিতে পারবে না। মিম এবার ডুকরে কেঁদে উঠলো। ওর কান্নার শব্দে আমার বুকটা ফেটে যাচ্ছিল। তোমাকে পারতেই হবে আবির। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তবে এই বিয়েটা তোমাকে মেনে নিতেই হবে। আর শোনো, আজ থেকে তুমি আর এই কবরের পাশে আসবে না। আমি চাই না তুমি বারবার এখানে এসে নিজের বর্তমানটাকে নষ্ট করো। আমাকে যেতে দাও আবির, আমাকে মুক্তি দাও। আমাকে যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকো, তাহলে আর এখানে আসবে না। মিমের অবয়বটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসতে লাগলো। ও কাঁদতে কাঁদতে পেছনের দিকে মিলিয়ে যাচ্ছিল। ভালো থেকো আবির, ঈশিতাকে ভালো রেখো, এটাই আমার শেষ অনুরোধ। মিমের অবয়বটা যখন ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছিল, আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। মিমের সেই শেষ কথাগুলো আর কোনোদিন এখানে আসবে না আমার কানে তপ্ত সীসার মতো বিচ্ছিল। মিম, যাস না, আমি তোরে ছাড়া কি নিয়ে থাকবো মিম? মিম আমার গলার স্বর বুঝে আসছিল। চারপাশের বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেল। মাথার ভেতরটায় কেমন যেন বন বন করে করছে। বুকটা ফেটে এক তীব্র যন্ত্রণা সারা শরীরে ছড়িয়ে পড়লো। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসতে লাগলো। মিমের চিরচেনা মুখটা ঝাপসা হতে হতে একসময় ঘুটঘুটে অন্ধকারে নেমে এলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কবরের পাশের ওই শক্ত মাঠের উপরেই আমার শরীরটা এলিয়ে পড়লো। নিস্তব্ধ গোরস্থানে আমি তখন নিথর হয়ে পড়ে আছি। মিমকে হারানোর শোক আর বাবার দেওয়া কঠিন আদেশের চাপে আমার শরীরটা বিদ্রোহ করে বসলো। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে শুধু মনে হলো মিম যেন আলতো করে আমার কপালে হাত রাখলো। এরপর সব স্তব্ধ। বাড়িতে তখন হুলস্থুল কাণ্ড। অনেকক্ষণ হয়ে গেছে আবির ফিরছে না। আম্মু অঝরে কাঁদছেন আর আব্বু অনুশোচনায় সোফায় বসে কপালে হাত দিয়ে আছেন। নিজের ছেলের ওপর এভাবে হাত তোলা আর এমন কঠিন আদেশ দেওয়াটা হয়তো ওনার নিজের কাছেই এখন অপরাধবোধ মনে হচ্ছে। সিয়াম আর সহ্য করতে পারল না। চাচু, আবির হয়তো মিমের কবরের কাছে গেছে। আমি ওকে দেখে আসছি। ঈশিতাও দ্রুত উঠে দাঁড়ালো। ওর চোখেও রাজ্যের শঙ্কা আর অনুশোচনা। সিয়াম, আমিও আসবো। আমার জন্য ওর আজ এই অবস্থা। চল সিয়াম। ইকবাল চৌধুরী আর সিয়াম যখন বের হতে যাচ্ছিল, তখনই আব্বু টলমলো পায়ে সোফা থেকে উঠে দাঁড়ালেন। ওনার চোখ মুখ লাল হয়ে আছে। দাঁড়াও সিয়াম, আমিও আসছি। মিমের কবরটা কোথায় সেটা তোমরা ঠিক মতো চিনবে না। আমি ছাড়া আবিরকে খুঁজে পাওয়া কঠিন। সিয়াম দ্বিমত করল না। আব্বু, ইকবাল চৌধুরী আর সিয়াম দ্রুত গাড়িতে উঠল, আর পেছনে ঈশিতা। চারজনের মনেই তখন অজানা আশঙ্কা। গাড়িটা যখন গোরস্থানের গেটের সামনে থামলো, চারিপাশ নিঝুম অন্ধকার, ঝিঝি পোকার ডাক আর বাতাসের শব্দে এক গা ছমছমে পরিবেশ। আব্বু দ্রুত পা চালিয়ে মিমের কবরের দিকে এগিয়ে গেলেন।
সিয়াম ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে পথ দেখাচ্ছিল। দূর থেকেই দেখা গেল মিমের কবরের উপর কেউ একজন উপর হয়ে পড়ে আছে। কাছে গিয়ে যা দেখলো তাতে ঈশিতা নিজের মুখ চেপে ধরল। আবিরের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, দু চোখের কোণে অশ্রু শুকিয়ে দাগ পড়ে আছে। সিয়াম ওর নাড়ি পরীক্ষা করে দেখলো খুবই দুর্বল। চাচু, আবির তো জ্ঞান হারিয়েছে, শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, জলদি ধরুন ওকে। আব্বু আর সিয়াম মিলে ধরাধরি করে আবিরকে গাড়িতে তুলল। পেছনের সিটে ঈশিতা আবিরের মাথাটা নিজের কোলে আগলে ধরে রাখলো। গাড়িটা ঝড়ের গতিতে বাড়ির দিকে ছুটছে। ঈশিতা হন্যে হয়ে গাড়ির ভেতরে কিছু খুঁজছিল। হঠাৎ ওর নজরে এলো সিটের পাশে রাখা একটা পানির বোতল। ও এক মুহূর্ত দেরি না করে কাপা কাপা হাতে বোতলের ছিপি খুলল। সিয়াম, পানি পেয়েছি। আপু, দেখুন তো ওর জ্ঞান ফিরেছে কিনা। ঈশিতা নিজের হাতের তালুতে পানি নিয়ে আবিরের মুখে আর চোখে বারবার ঝাপটা দিতে লাগলো। ও নিজের চোখের পানি আর বোতলের পানি এক হয়ে আবিরের ফ্যাকাশে গালে গড়িয়ে পড়ছে। ও এক হাত দিয়ে আবিরের মাথায় পানি দিচ্ছে আর অন্য হাত দিয়ে কপাল ঘষে দিচ্ছে। আবির, প্লিজ কথা বলো, এমন করো না। আমাকে যা ইচ্ছে বলো, গালি দাও, তাও একবার চোখ মেলো। বারবার পানির ঝাপটা আর ঈশিতার আকুতিতে হঠাৎ আবিরের আঙুলগুলো সামান্য নড়ে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি খুব ধীরে ধীরে চোখের পাতা মেললাম, কিন্তু আমার দৃষ্টি স্থির নয়। ঝাপসা দৃষ্টিতে দেখলাম ঈশিতা আমার উপর ঝুঁকে আছে, ওর ভেজা হাত তখনও আমার কপালে। মিম, তুমি কি ফিরে আসলে? আমার কথা শুনে ঈশিতার বুকটা মোচড় দিয়ে উঠলো। ও নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, আবির, আমি ঈশিতা। তুমি গাড়িতে আছো, আমরা বাড়ি যাচ্ছি। তুমি ঠিক আছো তো? ঈশিতার নামটা শুনেই আমার মস্তিষ্কে সবকিছু বিদ্যুৎ বেগে ফিরে এলো। গোরস্থান, মিমের সেই কান্না আর সেই বুক ফাটানো শেষ অনুরোধ। আমাকে যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকো তাহলে আর কখনোই আসবে না। ঈশিতাকে ভালো রেখো। আমি এক ঝটকায় ঈশিতার কোল থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসার চেষ্টা করলাম, কিন্তু শরীর এতই দুর্বল যে আবার সিটে এলিয়ে পড়লাম। আমার দু চোখ ফেটে আবার জল বেরিয়ে এলো। ঈশিতা আমার হাত ধরতে চাইলো, কিন্তু আমি ঘৃণা ভাবে হাতটা সরে নিলাম। আব্বু পেছন ফিরে আমার দিকে তাকালেন। ওনার মুখটা এখন কিছুটা শান্ত। আবির বাবা, শরীর কেমন লাগছে এখন? ভয় পাইয়ে দিয়েছিলে আমাদের। আর অল্প একটু, আমরা বাড়ির কাছে চলে এসেছি। আমি কোনো কথা বললাম না। জানলার বাইরে অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে রইলাম। মিমের সেই শেষ কথাগুলো আমার কানে বাজছে। মিম আমাকে তার ভালোবাসার কসম দিয়ে আটকে দিয়েছে। আমি মনে মনে বললাম, ঠিক আছে মিম, তোমার শেষ ইচ্ছাটাই পূরণ হবে। আমি আর আসবো না তোমার কবরের পাশে। আমি ওই মেয়েটাকেই বিয়ে করব যাকে তুমি চেয়েছিলে। কিন্তু আমার ভেতরে যে জ্যান্ত মানুষটা ছিল, সে আজ ওই কবরেই তোমাকে আগলে রেখে চিরদিনের মতো মরে পড়ে রইলো। গাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ঈশিতা এক কোনায় কুকড়ে বসে ফুপিয়ে কাঁদছে, আর আমি পাথরের মতো স্থির হয়ে মিমের দেওয়া শাস্তি মেনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। গাড়িটা বাড়ির সামনে এসে থামলো। আম্মু দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। আমাকে গাড়ি থেকে নামতে দেখে উনি দৌড়ে এসে জড়িয়ে ধরলেন, কিন্তু আমার কোনো অনুভূতি নেই। আমি যেন একটা রক্ত মাংসের রোবট হয়ে গেছি। আবির, বাবা আমার, তুই ঠিক আছিস তো? কোথায় গিয়েছিলিস তুই? আমাদের এভাবে ভয় পাইয়ে দিলি কেন বাবা তুই? কথা বল আবির, কথা বল। আম্মু আমার সারা মুখে হাত বুলিয়ে দিচ্ছেন। ওনার চোখের পানিতে আমার শার্ট ভিজে যাচ্ছে, কিন্তু আমি কোনো কথা বললাম না। মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আমার মুখে কোনো কথা নেই, চোখে কোনো আবেগ নেই। আম্মু বারবার জানতে চাইলেন আমি ঠিক আছি কিনা, কিন্তু আমি শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ছেলের এমন পাথরের মতো নীরবতা দেখে আম্মু আরো বেশি ভয় পেয়ে গেলেন। ঠিক তখনই আব্বু গম্ভীর গলায় সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, কালো বিয়ের কথা পাকা হবে, পরশু বিয়ে। আমি আর কোনো দেরি করতে চাই না। আমি শুধু একবার আব্বুর দিকে তাকালাম, কোনো প্রতিবাদ করলাম না, কোনো মিনতিও করলাম না। মিমের কসম আমার মুখটা সিলগালা করে দিয়েছে। আমি টলতে টলতে নিজের রুমের দিকে পা বাড়ালাম। পেছন থেকে আম্মুর কান্না আর ঈশিতার অপরাধী দৃষ্টি আমি অনুভব করতে পারছিলাম, কিন্তু আজ আমার কাছে সব অর্থহীন। আজ থেকে আমি আর বেঁচে নেই, শুধু আমার শরীরটা বয়ে বেড়াবো। বিয়ের রাত, সাদা রঙের পাঞ্জাবি পরিয়ে আমাকে ড্রয়িং রুমে সবার মাঝখানে বসানো হয়েছে। আমার ঠিক পাশে লাল বেনারসি পরে ঈশিতা এসে বসলো। চারপাশে আত্মীয়দের ভিড়, হাসি ঠাট্টা, অথচ আমার কানে শুধু মিমের সেই শেষ কান্নার শব্দটা বাজছে। চারপাশে এই কোলাহল আমার কাছে আজ বড় বেশি অচেনা মনে হচ্ছে। কাজী সাহেব সামনে বসে খাতা খুললেন। বাবা, আবির হুসেন 3 লক্ষ টাকা দেনমোহর ধার্যে ঈশিতা চৌধুরীর সাথে আপনার বিয়ে হচ্ছে। আপনি কি রাজি? বাবা, কবুল কবুল।
পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। আব্বু আমার কাঁধে শক্ত করে হাত রাখলেন, আম্মু এক কোণে দাঁড়িয়ে আঁচল দিয়ে চোখ মুছছেন। আমি একবার চোখ বন্ধ করলাম, মিমের সেই মায়াবী মুখটা চোখের সামনে ভেসে উঠলো। মনে হলো মিম আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, আবির কবুল বলো, আমার কসম কবুল বলো। আমি বুক চিরে আসা একটা দীর্ঘশ্বাস চেপে খুব নিচু স্বরে বললাম, কবুল। কথাটা বলার সাথে সাথেই মনে হলো মিমের সাথে আমার ইহকালের সব সম্পর্কের ইতি ঘটে গেল। আমার পৃথিবীটা আজ থেকে ভাগ হয়ে গেল। ঈশিতাও কাঁপা গলায় কবুল বলল। বিয়ে সম্পন্ন হলো। কাগজে সই করার সময় কলমের প্রতিটা টান যেন মিমের কলিজার উপর ধারালো ছুরির আঁচড় কাটছিল। বাসর ঘর। ফুলে ফুলে সাজানো এই ঘরটা আমার কাছে আজ একটা খাঁচার মতো লাগছে। আমি একা জানলার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। চারিদিকে রজনীগন্ধার তীব্র গন্ধ আমার দম বন্ধ করে দিচ্ছে। যে ঘরে মিমের আসার কথা ছিল, মিমের সাথে কাটানোর কথা ছিল, সেখানে আজ অন্য কেউ। একটু পর দরজায় শব্দ হলো, ঈশিতা ঘরে ঢুকলো। ও ধীর পায়ে এসে আমার ঠিক পেছনে দাঁড়ালো। ওর কান্নার শব্দে ঘন্টা ভারী হয়ে উঠছে। আবির, আমাকে একটা গালি দাও, আমাকে মারো, যা ইচ্ছে করো, কিন্তু প্লিজ একটা কথা বলো। তোমার এই নীরবতা আমি সহ্য করতে পারছি না। এভাবে আমাকে অগ্রাহ্য করো না। আমি ওর দিকে ফিরলাম। আমার চোখে ওর জন্য কোনো ঘৃণা নেই, কোনো ভালোবাসা নেই। আজ শুধু এক বিশাল ধুধু মরুভূমি। ওর চোখের পানে আজ আমার কাছে কোনো দাম নেই। আমি কোনো জবাব না দিয়ে আলমারি থেকে নিজের বালিশ আর চাদরটা হাতে নিলাম। কোনো কথা না বলে সোজা রুমের সোফাটার দিকে এগিয়ে গেলাম। আজ থেকে আমার ঘর আছে, ঘর নেই আছে, কিন্তু আমার বুকের ভেতরটা এক নিস্তব্ধ শ্মশান। আমি আবির, যে আজ নিজের ভালোবাসার কাছে হেরে গিয়ে এক জ্যান্ত ল্যাশ হয়ে বেঁচে রইলাম। পরদিন সকাল, জানলার ফাঁক দিয়ে আসা ভোরের আলোটা সরাসরি আমার মুখে এসে পড়লো। সোফার এক কোনায় গুটি মেরে শুয়েছিলাম। শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করছে। ঘুমের ঘোরেও মনের ভেতরে এক ধরনের ভাব অনুভব করছিলাম। হঠাৎ কপালে একজোড়া তপ্ত ঠোঁটের ছোঁয়া অনুভব করলাম, খুব নরম আর মায়াবী একটা স্পর্শ। আমার ঘুমটার সাথে সাথেই টুটে গেল। চোখ মেলতেই দেখলাম ঈশিতা আমার একদম কাছে ঝুঁকে আছে। ওর ভেজা চুল থেকে পানির ফোঁটা আমার গালে এসে পড়লো। মাত্রই গোসল করে এসেছে বোধহয়। আমাকে হঠাৎ চোখ মেলতে দেখে ঈশিতা মুহূর্তের মধ্যেই থমকে গেল। ওর দু চোখে রাজ্যের লজ্জার ধরা পড়ে যাওয়ার এক অদ্ভুত আতঙ্ক। আমি কিছু বলার আগেই ও হড়বড়িয়ে সোজা হয়ে দাঁড়ালো এবং ওনার দিয়ে মুখ ঢেকে দ্রুত দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমি কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম। কপালে সে স্পর্শটা তখনও লেগে আছে। হয়তো এক সময় এই স্পর্শে আমার পৃথিবীটা রঙিন হয়ে উঠতো, কিন্তু আজ আমার ভেতরটা বিষাদে ভরা। মিমের স্মৃতিগুলো পাথরের মতো আমার বুকে চেপে বসে আছে। আমি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। রান্নাঘরে সেটা খুব ব্যস্ত হয়ে কাজ করছে। ওর কান লাল হয়ে আছে, হয়তো একটু আগের ঘটনার রেজ এখনো কাটেনি। আমাকে দেখতে পেয়েও খুব সহজ হওয়ার চেষ্টা করলো। আবির, যা করছি, তুমি ড্রয়িং রুমে বসো, আমি আসছি। আমি কোনো জবাব দিলাম না, ওর চোখের দিকেও তাকালাম না। আমি ড্রয়িং রুমের সোফায় গিয়ে চুপচাপ বসে রইলাম। একটু পরে সীতা চায়ের কাপ আর নাস্তা নিয়ে এলো। টেবিলের উপর ট্রেটা রেখে ও একদম আমার পাশে দাঁড়িয়ে থাকলো। ওর চোখে মুখে এক ধরনের দ্বিধা আর মিনতি। ও বারবার চেষ্টা করছিল একটা কথা শুধু বলতে। আবির, আজকে অফিসে যাবে? কাল রাতে বাবাও ফোন করেছিলেন। উনি খুব করে অনুরোধ করেছেন তুমি যেন ওনার অফিসে আবার জয়েন করো। বাবা বললেন সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আসলে ঈশিতার বাবা ইকবাল চৌধুরী চেয়েছিলেন আমি যেন ওনার অফিসের দায়িত্ব নেই। হয়তো ওনারা ভেবেছেন কাজে ব্যস্ত থাকলে আমি মিমের শোক ভুলে স্বাভাবিক হতে পারবো, কিন্তু ওনারা জানেন না আমি তো ভুলেই যেতে চাই না। আমি কোনো জবাব দিলাম না। ঈশিতা আরো কাছে এগিয়ে এলো। আবির, অন্তত বাবার কথা রাখো। ওনার শরীরটাও তো ভালো যাচ্ছে না। তুমি গেলে উনি অনেকটা নিশ্চিন্ত হবেন। বলবে কি আজকে যাবে কি না? আমি শুধু মাথা নেড়ে না বললাম, মুখে কোনো শব্দ করলাম না। মিমের কবরের পাশে কথা দেওয়া আছে, সেখানে আর যাব না। কিন্তু এর মানে এই নয় যে আমি ঈশিতার বাবার অফিসে গিয়ে স্বাভাবিক অভিনয় করব। ঈশিতার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ও আবার চেষ্টা করলো, নাস্তাটা অনেক যত্ন করে বানিয়েছি, অন্তত এক লোকমা খেয়ে দেখো। তুমি না খেলে আমিও কিছু মুখে দেব না আবির। ওর গলার স্বর কান্নায় বুঝে আসছিল। আমি যান্ত্রিকভাবে এক চুমুক চা খেলাম, কিন্তু নাস্তায় হাত দিলাম না। ঈশিতা আমার একদম কাছে এসে বসলো। ওর চোখের জল টলমল করছে। আবির, প্লিজ একটা কথা বলো, শুধু একটা কথা। তুমি আমার সাথে এমন করছো কেন? আমি তো ক্ষমা চেয়েছি। তুমি গালি দাও, বকা দাও, তাও মুখ খুলে কিছু বলো। এই নীরবতা আমার বুকটা চিড়ে ফেলছে।
তুমি কি কথা বলে একেবারেই ছেড়ে দিলে? আমি চায়ের কাপটা নামিয়ে রেখে সোজা উঠে দাঁড়ালাম। একবার ওর চোখের দিকে তাকালাম, যেখানে শুধু মিনতি আর ভালোবাসা মাখানো কষ্ট। কিন্তু আমার হৃদয়টা আজ এক মরুভূমি। আমি কোনো কথা না বলে নিজের রুমের দিকে পা বাড়ালাম। পেছন থেকে শুনতে পেলাম ঈশিতা ফুপিয়ে কাঁদছে। ও অনেক চেষ্টা করছে আমাদের মধ্যে জমে থাকা বরফটা গলাতে, কিন্তু ও জানে না এ মনে শুধু একজনেরই বসবাস। আমি রুম থেকে বেরিয়ে যাওয়ার পর ঈশিতা ফ্লোরে বসে অজরে কাঁদছিল। ওর কান্নার শব্দে ড্রয়িং রুমের দেওয়ালগুলো যেন ভারী হয়ে উঠছিল। তুমি কেন বুঝতেছো না আবির? তুমি কথা না বললে আমার যে কলিজা চিড়ে যায়। আমাকে মেরে ফেলো, তাও একবার মুখ ফুটে কিছু বলো। অনেকক্ষণ যাবৎ ঈশিতা এভাবেই ফ্লোরে বসে কাঁদছিল। আম্মু ড্রয়িং রুমে এসে ওকে এই অবস্থা দেখে খুব কষ্ট পেলেন। তিনি ধীর পায়ে ঈশিতার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। সব ঠিক হয়ে যাবে মা, এভাবে আর কাঁদিস না। ঈশিতা আম্মুকে দেখে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে দিল, যেন একজনম হারানো মাকেও ফিরে পেয়েছে। আম্মু, তুমি ওকে একটু বোঝাও না, যাতে ও আমার সাথে কথা বলে। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আম্মু। ওর এই নীরবতা আমাকে জ্যান্ত পুড়িয়ে মারছে। আম্মু নিজেও কেঁদে দিলেন। ওনারাও যে কিছু করার নেই। উনি জানেন আবির কতটা জেদি। আম্মু ঈশিতার চোখের পানি মুছে দিয়ে বললেন, দেখ ঈশিতা, এভাবে ভেঙে পড়লে চলবে না। আমার তোর উপরে পুরো বিশ্বাস আছে, তুই পারবি আবিরকে একটা স্বাভাবিক জীবন দিতে। এখন আর কান্না করতে হবে না। চল লক্ষ্মী মেয়ে আমার মতন খেয়ে নিবি। ঈশিতা হেসকি দিতে দিতে বলল, না আম্মু, আমি খাবো না। খাবি না মানে? মায়ের দিমু কিন্তু। চল আমার সাথে। আম্মু জোর করে ঈশিতাকে ডাইনিং টেবিলে নিয়ে বসালেন। নিজের হাতে লোকমা তুলে ঈশিতাকে খাইয়ে দিতে লাগলেন। হঠাৎ ঈশিতার চোখ দিয়ে আবার নোনা জল গড়িয়ে পড়লো। কে রে মা, কি হয়েছে তোর? এভাবে কাছিস কেন? তরকারি থেকে ঝাল লেগেছে? জানো আম্মু, সেই ছোটবেলায় শেষবার মায়ের হাতে খেয়েছি। আজ তোমার হাতে খেয়ে মায়ের কথা মনে পড়ে গেল। মা মারা যাওয়ার পর বাবা আমার মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করেনি। কিন্তু বাবাকে তো কখনো কাছে পেতাম না। সব সময় কোম্পানি নিয়ে ব্যস্ত থাকতেন, আমি বন্ধুদের নিয়ে থাকতাম। কিন্তু পরে বুঝেছি ওরা শুধু আমার টাকাকে ভালোবাসতো, আমাকে না। ঈশিতা একটু থামলো, তারপর ধরা গলায় আবার বলতে শুরু করলো, তারপর আবিরের সাথে দেখা হলো। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের মধ্যে, কিন্তু পরে যখন জানলাম সে সকালে ওই আমাকে বাঁচিয়েছিল, তখন থেকেই ওর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায়। আমি ওর সব খোঁজ খবর নিয়েছি আম্মু। ও অনেক ভালো, ও অনেক বেশি ভালো। বাকিটুকু আর বলতে পারলো না। ও কান্নায় ভেঙে পড়লো। আম্মু নিজেও খুব কষ্ট পেলেন। উনি ঈশিতাকে টেনে নিজের বুকে জড়িয়ে নিলেন। পাগলি মেয়ে একটা। আমাকে কি তোর মা মনে হয় না তোর? আজ থেকে তুই আমার মেয়ে। দেখিস আমি আর তুই মিলে আমাদের সেই পুরনো আবিরকে ঠিক ফিরিয়ে আনবো। ওদিকে আমার রুমে আমি দরজার পাশে দাঁড়িয়ে আম্মু আর ঈশিতার কথাগুলো সব শুনছিলাম। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। ঈশিতার অতীত এক একাকিত্ব ছিল, সেটা আমার জানা ছিল না। কিন্তু আমি যে নিরুপায়। মিমের মুখটা যখনই চোখের সামনে ভেসে ওঠে, তখন সব মায়া পাথর হয়ে যায়। খাবার শেষে আচ্ছা শোন, এখন এক কাজ কর, এই নাস্তার ট্রেটা নিয়ে ওর রুমে যা। আমার বিশ্বাস তুই দিলে ও না করবে না। আম্মুর কথায় সাহস পেয়ে ঈশিতার চোখের পানি মুছে নাস্তার ট্রে গুছিয়ে নিল। ও ধীর পায়ে আমার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে দেখলাম ও নিজেকে সামনে নিয়ে মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করছে। ও রুমে ঢুকে ট্রেটা টেবিলের উপর রাখলো। আবির অনেকক্ষণ তো হলো, এবার লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও তো। আমি জানলার বাইরে তাকিয়ে আগের মতোই নির্বাক থাকলাম। ওর কথার কোনো জবাব দিলাম না। ঈশিতা আমার পাশে এসে দাঁড়ালো। আবির, বলছি তো খেয়ে নাও। শরীরটা তো তোমার এমনিতেই দুর্বল, কাল থেকে তো কিছুই পেটে পড়েনি। আমি এবার ওর দিকে তাকিয়ে শুধু একবার মাথা নেড়ে না বললাম। ঈশিতার ধৈর্য এবার যেন একটু বাদ ভাঙলো। আম্মুর দেওয়া সাহসটা বোধ হয় ওর ভেতরে কাজ করছিল। ও হঠাৎ করে কোমরে হাত দিয়ে বেশ কড়া গলায় একটা ধমক দিল। একদম আর একটাও কথা বলবে না, চুপচাপ এখানে বসো। তোমাকে খেতেই হবে, আর আমি আজ নিজ হাতে খাইয়ে দেবো। ঈশিতার এমন হঠাৎ ধমক আর তেজি রূপ দেখে আমি কিছুটা নার্ভাস হয়ে গেলাম। যে মেয়েটা একটু আগে আম্মুকে জোরে ধরে অজরে কাঁদছিল, সে এমন দাপট দেখাবে ভাবতেই পারেনি।
আমি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে চুপচাপ বসে রইলাম। ঈশিতা লোকমা তুলে আমার মুখের কাছে ধরলো। ওর যেদিক চোখের দিকে তাকিয়ে কেন জানি আর না বলতে পারলাম না। 2-3 লোকমা খাওয়ার পর হঠাৎ আমি ঝালে অস্থির হয়ে উঠলাম। ভুলবশত ভাতের সাথে একটা আস্ত কাঁচামরিচ বড় করে কামড় দিয়ে দিয়েছি। মুহূর্তের মধ্যে আমার মুখ কান লাল হয়ে গেল। আমি উ আ করতে করতে পানির গ্লাস খুঁজতে লাগলাম। ঈশিতা আমাকে এমন ছটফট করতে দেখে ঘাবড়ে গেল। ও তাড়াহুড়ো করে নিজের হাতের লোকমাটা ফেলে দিয়ে গ্লাসে পানি ঢালতে গিয়ে নিজেই টেবিলের উপর পানি ফেলে একাকার করে দিল। ও এতটাই ঘাবড়ে গিয়েছিল যে কি করবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ আমার খুব কাছে চলে এলো। আমার 2 গাল নিজের হাতের তালুতে নিয়ে ও সরাসরি আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আমি পাথরের মতো স্তব্ধ হয়ে গেলাম। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। ওর সেই উষ্ণ আর গভীর ছোঁয়ায় আমার মুখের ঝাল যেন মুহূর্তেই উবে গেল। কিন্তু বুকের ভেতর এক অন্যরকম ঝড় শুরু হলো। মিমের মৃত্যুর পর এই প্রথম কেউ আমাকে এভাবে স্পর্শ করলো। আমার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ঈশিতা কয়েক সেকেন্ড পর নিজেকে সরে নিল। ওর মুখটা এখন টকটকে লাল। ও নিজের করা কাজটা বুঝতে পেরে মুহূর্তে লজ্জায় কুঁকড়ে গেল। ও আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। ওনাটা কোনো মতে সামলে নিয়ে দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়েই ঘটলো অঘটন। পায়ের স্যান্ডেল পিছলে ও সিঁড়ির মাঝপথে ধরাস করে পড়ে গেল। আ ভয়ঙ্কর শব্দটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। আমি রুম থেকে বেরিয়ে দৌড়ে সিঁড়ির কাছে গেলাম। দেখলাম ঈশিতা নিচে পড়ে আছে। আমি কাছে যেতেই ও বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠলো। সব দোষ তোমার। তোমার জন্য আমি পড়ে গেলাম। হাউচ, আমি মনে হয় দাঁড়াতে পারবো না। আমি তো আকাশ থেকে পড়লাম। কিস করলো ও, লজ্জা পেয়ে দৌড় দিল ও, অথচ এখন সব দোষ আমার। ওর কথা শুনে আমার মেজাজটা একটু খারাপ হলেও কেন জানি ভালো লাগছিল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তুলবে না নাকি আমি আম্মুকে ডাক দেব? আমি বুঝে গেলাম এই মেয়ে আমার কোলে ওঠার জন্যই এখন এমন নাটক করছে। কিন্তু ওর ছল ছল চোখের দিকে তাকিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না। আলতো করে ওকে পাজোকোলা করে কোলে তুলে নিলাম। ও এক মুহূর্ত দেরি না করে বিড়াল ছালার মতো আমার বুকে মিশে রইলো। ওর গায়ে সেই মিষ্টি সুবাস আর গালের উষ্ণতা আমি অনুভব করছিলাম। উপরে উঠে যখন ওকে বিছানায় শুয়ে দিয়ে আমি চলে আসতে যাব, ঠিক তখনই ও আমার হাতটা শক্ত করে ধরে একটা হ্যাঁচকা টান দিল। আমি একদম অপ্রস্তুত ছিলাম। টাল সামলাতে না পেরে সোজা ওর গায়ের উপর গিয়ে পড়লাম। মনে হলো মুহূর্তের জন্য মহাকাশের সব গ্রহ নক্ষত্র থেমে গেছে পৃথিবীর সব কোলাহল। আমার 2 হাত ওর 2 পাশে বিছানায় গেঁথে আছে। আর আমি খুব কাছ থেকে ওর স্পন্দের সেই দ্রুত আর মাতাল করার শব্দ শুনতে পাচ্ছিলাম। ওর ভেজা চুলের সেই মায়াবী ঘ্রাণ আমার মস্তিষ্কে এক অদ্ভুত নেশা ধরে দিল। ঈশিতা অপলক চোখে আমার দিকে তাকিয়েছিল। ওর ওই সজল কালো চোখ দুটো যেন আজ আমায় কোনো অতল গভীর সমুদ্রে ডুবে দিতে চাইছে। ওর তপ্ত নিঃশ্বাসগুলো আমার মুখে আছড়ে পড়ছিল। আমি নিজের অজান্তেই ওর চোখের মায়ায় আটকে যাচ্ছিলাম। যে দেয়ালটা আমি এতদিন ধরে নিজের চারপাশে তুলেছিলাম মনে হলো আজ সেটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আমি ওর কপালে লেপ্টে থাকা একগুচ্ছ ভেজা চুল আলতো করে ছড়িয়ে দিলাম। ঈশিতা তখন চোখ দুটো আধ ভেজা করে আমার দিকে নেশাতুর দৃষ্টি তাকিয়েছে। আমি নিজের ওপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। কেন জানি মনে হচ্ছিল এই মায়াবী মুহূর্তটা আর এই বেকুল আকুতি আমি আর উপেক্ষা করতে পারছি না। আমি যখন খুব ধীরে ধীরে ওর ঠোঁটের একদম কাছে মুখটা নিয়ে যাচ্ছিলাম, ঈশিতার ঠোঁটগুলো তখন থরথর করে কাঁপছিল। এক অজানা পূর্ণতার আসে আমাদের নিঃশ্বাস এক হয়ে মিশে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মিমের সেই হাসি মাখা মুখটা আমার চোখের সামনে বিদ্যুৎ বেগে ভেসে উঠলো। মনে হলো মিম সাদা শাড়ি পরে এক কোণে দাঁড়িয়ে খুব করুণ চোখে আমার দিকে তাকিয়েছে। ওর ওই দৃষ্টিতে যেন এক আকাশ পরিমাণ অভিযোগ। আমি এক ঝটকা নিজেকে সামলে নিয়ে সিটকে দূরে দাঁড়ালাম। বুকটা এমন ভাবে ধরফর করছে যেন হৃৎপিণ্ডটা এখনই ছিঁড়ে বেরিয়ে আসবে। ঈশিতা আমার চলে যাওয়া দেখে আবার আমার হাতটা খপ করে ধরে ফেললো। ওর চোখে তখন এক অদ্ভুত নেশার আকুতি মেশানো মায়া, যা আমাকে বারবার ওর আগুনের মতো উষ্ণতার কাছে টেনে নিতে চাচ্ছিল। ওর এই সজল দৃষ্টি যেন চিৎকার করে বলছিল, আবির আজ সব ফুলে শুধু আমার হোক। কিন্তু আমি জোর করে পাথর হয়ে গেলাম। এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিলাম যেন ওর ছোঁয়ায় আমার শরীর বিষ ঢেলে দিচ্ছে। কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে আসার সময় পেছন থেকে ঈশিতার সেই বুক ফাটা আর্তনাদ আমার কানে এসে আছড়ে পড়লো। প্লিজ আবির, তুমি আমার সাথে এমন করতে পারো না। দোহাই লাগে তোমার, তুমি এভাবে চলে যেও না। তার চেয়ে ভালো হয় আমাকে তুমি নিজের হাতে বিষ গাইয়ে মেরে ফেলো। আমি আর নিতে পারছি না এই বিষাক্ত অবহেলা। আমি আর পাচ্ছি না মরে মরে বেঁচে থাকতে। আমি আর পেছনে তাকালাম না। দরজাটা টেনে বাইরে বেরিয়ে আসলাম। করিডোরের দেওয়ালটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। নিজের ভেতরকার অপরাধ বোধে আমার শরীর কাঁপছিল। আয়না ছাড়াই আমি নিজের বিভৎস রূপটা দেখতে পাচ্ছিলাম। মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে বললাম, সি আবির সি,
তুই এটা কি করে করতে যাচ্ছিলি? তুই মিমকে এইভাবে ভুলে যেতে পারলি? তুই কি এতটাই সস্তা? চোখের পানিটা আর বাধা মারলো না, নিজেকে কোনো মতে সামলে নিয়ে নিচে নামলাম। আম্মুর রুমে গিয়ে খুব শুকনো আর যান্ত্রিক গলায় শুধু এইটুকুই বললাম, ঈশিতা সিঁড়ি থেকে পড়ে গেছে, একটু দেখে আসো, ওর পায়ে লেগেছে মনে হয়। কথাটা শেষ করেই আমি ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। চারপাশের দেওয়ালগুলো যেন আমাকে গিলে খেতে আসছিল। হাঁটতে হাঁটতে আনমনে চলে আসলাম সেই নদীর পাড়ে, যেখানে একদিন গভীর বেলায় ঈশিতা আমায় প্রপোজ করেছিল। রাত 8টা বাজে, কিন্তু বাসায় যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। আমি নদীর পাড়ে একটা বেঞ্চে একা বসে আছি, আশেপাশে কেউ নেই, শুধু বয়ে যাওয়া বাতাসের একটা শো শো শব্দ। মাথায় খালি একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আমি এখন কি করব। একদিকে ঈশিতার সেই ব্যাকুলতা, আর অন্যদিকে মিমের আজীবনের স্মৃতি। আমার বিবেক আর আবেগ যেন এক বিশাল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সামনে মিম দাঁড়িয়ে আছে, ঠিক আমার চোখের সামনে। কিন্তু ওকে দেখে আমার বুকটা হাহাকার করে উঠলো। মিমের চেহারাটা অনেক শুকনো হয়ে গেছে, ঠিক যেন এক ঝরে যাওয়া ফুল। ওকে এই অবস্থা দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমি টলতে টলতে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালাম। আমার দু চোখ ফেটে তখন অযোধ্য ধারায় জল বইছে। আমার শরীর কাঁপছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। দেখো আবির, তুমি আমাকে ফিরিয়ে আসতে বাধ্য করলে। আমি তো শান্তিতে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে সেটা হতে দিচ্ছ না। তুমি ঈশিতাকে কেন এত কষ্ট দিচ্ছ আবির? আমি অবাক হয়ে মিমের দিকে তাকিয়ে রইলাম। ওর কণ্ঠস্বরে আজ কোনো মায়া নেই, আছে শুধু একরাশ অভিমান আর বিরক্তি। আজকে ঈশিতা আমার কবরের পাশে গিয়ে যেভাবে ভেঙে পড়ে অঝরে কান্না করলো, আমার কলিজা ফেটে যাচ্ছিল। ওর ওই বুক ফাটা আর্তনাদ শুনে আমি আর স্থির থাকতে পারলাম না আবির। আমি তোমাকে এখন ঘৃণা করি। হ্যাঁ, আমি তোমাকে প্রচন্ড ঘৃণা করি। ঘৃণা শব্দটা শোনার সাথে সাথেই মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি অস্ফুট স্বরে বলতে চাইলাম, মিম, আমি তো শুধু তোমাকে। কিন্তু মিম আমাকে থামিয়ে দিল। তুমি আমার একটা শেষ অনুরোধও রাখতে পারলে না। আমি তো তোমাকে ওর সাথে সুখে থাকতে বলেছিলাম। কত ভালোবাসা এই পৃথিবীতে অসমাপ্ত থেকে যায় আবির। তার মানে এই নয় যে তুমি একটা জ্যান্ত মেয়ের জীবন এভাবে অতিষ্ঠ করে তুলবে। তুমি কি ওই মেয়েটার সাথে চরম অন্যায় করে ফেলেছো না? ও তো তোমাকে ভালোবাসে, তাহলে কেন ওকে মিমের লাশের সাথে যুদ্ধ করতে হচ্ছে প্রতিদিন? মিমের প্রতিটি কথা যেন তপ্ত সীসার মতো আমার কানে বিচ্ছিল। আমি যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেললাম। আমি অপরাধীর মতো মাথা নিচু করে মিমের সব কথা শুনছিলাম। মিম যা বলছে তার প্রতিটি বর্ণ সত্যি, কিন্তু এই মন যে কিছুতেই মানতে চায় না। আমি মাথা তুলে কিছু বলতে যাব, তখন দেখলাম মিমের শরীরটা যেন একটু একটু ঝাপসা হয়ে আসছে। আবির, আমাকে তুমি আলাদা করে কোথাও খুঁজতে যেও না। আমাকে তুমি ঈশিতার মাঝেই খুঁজে পাবে। তুমি ওকে ভালোবাসলে আমার আত্মা শান্তি পাবে। ভালো থেকো আবির, অনেক ভালো থেকো। বলতে বলতে মিম কুয়াশার মতো বাতাসে মিশে যেতে লাগলো। আমি পাগলের মতো হাত বাড়িয়ে ওকে ধরতে চাইলাম, কিন্তু শূন্যতা ছাড়া আর কিছুই হাতে এলো না। যাওয়ার আগে মিমের শেষ কথাগুলো বাতাসের গুঞ্জনের মতো আমার কানে ভেসে এলো। আবির, ভবিষ্যতে তোমাদের যখন কোনো মেয়ে সন্তান হবে, ওকে না হয় আমার স্মৃতি হিসেবে মিম নামটা দিও। আমি আর কখনো তোমার সামনে আসবো না, কথা দিলাম। মুহূর্তে মিম বাতাসের সাথে বিলীন হয়ে গেল। আমি এখনো একই জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে কেউ যেন ধারালো ছুরি দিয়ে আমার বুকটা চিরে দুভাগ করে দিয়েছে। এক বিশাল হাহাকার আমাকে গ্রাস করে নিচ্ছে। বেশ কিছুক্ষণ পর পকেট থেকে মোবাইলটা বের করে অন করলাম। স্ক্রিনে জ্বলে উঠতেই দেখলাম অসংখ্য মিসড কল আর মেসেজ জমে আছে, যার বেশিরভাগই ঈশিতার। মেসেজগুলো না পড়েই আমি বুঝতে পারছিলাম ও কতটা উদ্বিগ্ন হয়ে আমাকে খুঁজছে। মিমের সেই শেষ কথাগুলো আমার কানে বাজতে লাগলো। তুমি কি মেয়েটার সাথে অন্যায় করছো না? বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে মনে নিজেকে শক্ত করলাম, ভাবলাম না, ওকে আর এভাবে কষ্ট দেবো না। ও তো কোনো দোষ করেনি। আজ থেকে এসে দেখে আর কষ্ট দেবো না, ওকে আস্তে আস্তে আপন করে নেব। আমি বাসার কলিং বেল বাজালাম। মনে মনে ভাবছিলাম দরজাটা হয়তো ঈশিতাই খুলবে। ও সেই সজল চোখের মুখোমুখি হওয়ার জন্য আমি নিজেকে প্রস্তুত করছিলাম, কিন্তু দরজাটা খুললো আম্মু। অবাক করার বিষয় হলো, আমাকে দেখে আম্মুর চোখে মনে কোনো স্বস্তি বা আনন্দ দেখলাম না। তিনি আমার সাথে একটাও কথা বললেন না, এমনকি আমি কেমন আছি তাও জানতে চাইলেন না। নির্লিপ্ত মুখে আমাকে ভেতরে ঢুকতে দিয়ে তিনি নিজের কাজে চলে গেলেন। সোফায় বসে আব্বু টিভির খবর দেখছিলেন। আমি ঘরে ঢোকার পর তিনি একবার আর চোখে আমার দিকে তাকালেন, তারপর আবার টিভিতেই মন দিলেন। ওনার এই নীরবতা আমাকে কুড়ে করে খাচ্ছিল। পরিবেশটা স্বাভাবিক করার জন্য আমি নিজেই আব্বুকে উদ্দেশ্য করে বললাম, আব্বু,
ঈশিতা বলছিল ওদের অফিসে জয়েন করতে। তুমি কি বলো, আমি কি কাল থেকে যাব? আব্বু আমার কথা শুনেও কোনো উত্তর দিলেন না, যেন আমি ওনার সামনে নেই কিংবা আমার কথার কোনো মূল্যই নেই। তিনি রিমোট দিয়ে টিভির শব্দটা আরো বাড়িয়ে দিয়ে সোফা থেকে উঠে নিজের ঘরের দিকে চলে গেলেন। আমি বিস্ময়ে কাঠের মতো দাঁড়িয়ে রইলাম, কিছুই বুঝতে পারলাম না আম্মু আব্বু কেন এভাবে আমায় এড়িয়ে চলছেন। ওদের এই পাথর চাপা নীরবতা কি ঈশিতার সেই যন্ত্রণার ফল? খাবার বেড়েছি, খেয়ে নে। না, এখন খাবো না। ও আচ্ছা। আম্মু কোনো জোরাজোরি করলেন না, বরং অবাক করে দিয়ে সব গুছিয়ে ফেলছেন। আসার পর থেকে ঈশিতাকে কোথাও দেখছি না। সারা বাড়িতে কেমন যেন একটা শূন্যতা। কৌতূহল সামলাতে না পেরে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু ঈশিতা কই? কথাটা জিজ্ঞেস করে মনে হলো আমি অনেক বড় কোনো ভুল করে ফেলেছি। আম্মু তেড়ে এসে আমার সামনে দাঁড়ালেন, ওনার চোখে মুখে প্রচন্ড রাগ আর ঘৃণা। এত অবহেলা করার পরে আবার জিজ্ঞাসা করছিস ঈশিতা কোথায়? ও চলে গেছে আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না ও। কথাটা বলে আম্মু গট গট করে চলে যাচ্ছিলেন। ওনার চোখে পানি দেখে বুঝতে পারলাম আব্বু কেন ওভাবে চুপ ছিলেন। আম্মুর চলে যাওয়া দেখে আমি চিৎকার করে বললাম, ভালোবাসা? মাত্র 2-3 দিনের মধ্যেই ভালোবাসা শেষ হয়ে গেল? আমার কথা শুনে আম্মু থমকে দাঁড়ালেন, ওনার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। 2-3 দিন হলো? তুই যেভাবে 6টা বছর মিমের স্মৃতি নিয়ে মরেছিলি, ঠিক সেইভাবে ঈশিতাও তোর জন্য অপেক্ষা করছিল। মিম কি আমাদের মেয়ে ছিল না? আমরা কি মিমের জন্য কষ্ট পাই না? তুই একা পাষাণ হতে পারিস, আমরা না। ভেবেছিলাম ঈশিতার মাধ্যমে মিমকে আবার ফিরিয়ে পাবো, আমার মেয়েটা ঘরে আসবে। কিন্তু তোর জন্য, সব তোর জন্য মেয়েটা চলে গেল। আম্মু কান্না করতে করতে চলে গেলেন। আমি মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখলাম ঘরটা কেমন খা খা করছে। ঈশিতা যে মাত্র একদিনে এই রুমের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবে তা কল্পনাও করিনি। বিছানায় শুয়েও শান্তি পাচ্ছিলাম না, বারবার সেই সজল চোখের চাহনি আর আকুতিগুলো মনে পড়ছিল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, মনে হচ্ছে জীবন থেকে খুব মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, সকালে গিয়ে দরকার হলে ওর পা ধরে ক্ষমা চাইবো। মিমকে হারিয়েছি, কিন্তু ঈশিতাকে এভাবে হারিয়ে যেতে দেবো না। মিমের শেষ ইচ্ছাটাই আমার জীবনের লক্ষ্য হবে। মনে মনে ভাবলাম একটা কল দেবো কিনা, পরক্ষণে ভাবলাম না, সরাসরি গিয়ে ওকে ফিরিয়ে আনবো। পরদিন সকালে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে আম্মুকে ডাকলাম, আম্মু তাড়াতাড়ি নাস্তা দাও, তোমার মেয়েকে নিয়ে আসতে যেতে হবে। আম্মু আমার কথা শুনে কিছুটা অবাক হলেন, তবে এই মুহূর্তেই ওনার মুখটা খুশিতে ভরে উঠলো। আব্বু খবরের কাগজ পড়ছিলেন, আমার কথা শুনে তিনিও উঠে দাঁড়ালেন। তিনি ধীর পায়ে আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, ওনার চোখে আনন্দশ্রু। আমি অনেক খুশি বাবা, অনেক খুশি। আজ আমি আমার সেই পুরনো আবিরকে ফিরে পেলাম। আব্বু কান্নায় ভেঙে পড়লেন। আম্মু আঁচল দিয়ে চোখের পানি মুছছিলেন আর হাসছিলেন। অবশেষে আমাদের বাড়িতে দীর্ঘদিনের জমে থাকা মেঘ কাটতে শুরু করছে। আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম। বুকটা আজ অনেক হালকা লাগছে, যেন অনেক বড় একটা বোঝা নেমে গেছে। পকেট থেকে ফোন বের করে সিয়ামকে কল করলাম। বেশ কিছুক্ষণ বাজার পর সিয়াম কল রিসিভ করলো। আমি একটু হাসি মুখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন নি? ওপাশ থেকে কোনো উত্তর আসছে না। নিস্তব্ধতা ভেঙে শুধু সিয়ামের ভারী নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম। আমি বুঝতে পারলাম ও আবেগপ্রবণ হয়ে গেছে। কিরে ভাই, কান্নাই করবি নাকি? চল মাঠের দিকে আয়, আমি ওখানেই যাচ্ছি। কথাটা বলে আমি কল কেটে দিলাম। এরপর ধীর পায়ে আমাদের সেই পুরোনো আড্ডার মাঠটার দিকে গেলাম। কিছুক্ষণ পরে দেখলাম সিয়াম আসছে। ও একদম কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আমার চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না বোধহয়। কেমন আছিস ভাই? এতদিন তোর সাথে যে ব্যবহারগুলো করছি তার জন্য সত্যি সরি রে ভাই, পারলে মাফ করে দিস। সিয়াম কোনো কথা বলতে পারলো না। ও এক ঝটকায় আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ওর কান্না দেখে আমার নিজেরও খারাপ লাগছিল। আরে ভাই, কি হলো আবার? কান্না করছিস কেন? শান্ত হ। আবির ভাই, প্লিজ আমাকে মাফ করে দে। আরে ভাই, এসব আবুল মার্কা কথা বাদ দে তো, পিছনের সবকিছু বাদ দে, সামনে যেটা হবে ওইটা নিয়ে ভাব। আমার কথা শুনে শিয়াম চোখের পানি মুছে একটু অবাক হয়ে তাকালো। ওর মুখে তখন হাসির ঝিলিক। বাহ 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 বাহ, মিলে কি এটা? বাহ 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 বাহ, মিলে গেছে দেখছি। আমাদের সেই পুরনো আবির তো ফিরে আসছে। আমি আর সিয়াম দুজনেই হো হো করে হেসে উঠলাম। অনেকদিন পর আমরা দুজন কিছুক্ষণ প্রাণ খুলে বেটকাইলাম, মানে আড্ডা দিলাম। মনে হলো সব তিক্ততা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আচ্ছা শোন, তোকে এখন আমার সাথে এক জায়গায় যেতে হবে। কই যাবো আবার? ঈশিতাকে আনতে যাব। কথাটা শুনে শিয়াম খুশির ঠেলায় আমাকে জোরে ধরলো, কিন্তু উত্তেজনায় ও নিজের ব্যালেন্স রাখতে পারলো না। ও নিজেও পড়লো, সাথে আমাকেও টেনে মাটিতে ফেলে দিল। মাটি ঝাড়তে যেতে বললাম, এটা কি করলি তুই? চল, একটা ভালো কাজে যাইতেছি আর তুই শুরুতেই আসার খাওয়াইলি।
আরে ভাই সরি, একটু বেশি খুশি হয়ে গেছি তো, তাই সামলাতে পারি নাই। আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আমি আর সিয়াম ঈশিতাদের বাসার সামনে গিয়ে পৌঁছলাম, কিন্তু গেটের সামনে গিয়ে আমার পা আর সরছে না। কেমন যেন একটা ভয় কাজ করছে। আমরা গেটের সামনেই পায়চারি করছি। আচ্ছা, আমরা আধা ঘন্টা ধরে এইখানে শুধু শুধু ঘুরছি কেন? ঈশিতার বের হওয়ার জন্য অপেক্ষা করছি। ও বের হলে ওকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে যাব। সিয়াম আমার দিকে কেমন জানি বাঁকা চোখে তাকালো। কিরে ভাই, এইভাবে তাকিয়ে আছিস কেন? আবির, ঈশিতা তোর কি হয় রে? কেন তুই জানিস না? ও আমার বউ হয়, বউ। তাহলে ঈশিতার বাবার বাড়ি তোর কি হয়? শালা বলদা, তুই কি আমার সাথে ফাজলামি করছিস? এমন বলদা মার্কে কথা বাদ দে তো। আগে উত্তরটা দে। শ্বশুর বাড়ি হয়। বলা মাত্রই সিয়াম হঠাৎ করে আমার পেছনের দিকে একটা লাথি মারলো। শালা, নিজের শ্বশুর বাড়ি যাইতে এত ভয় পাইতেছিস কেন? চোর নাকি তুই? ওফ, আমি তো ভুলে গেছি যে এটা আমার শ্বশুর বাড়ি। দাঁত কালানো বন্ধ করে এখন ভেতরে চল। ঈশিতাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কলিং বেল দিলাম, কিন্তু কেউ দরজা খুলছে না। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। সিয়াম, আরেকবার দে তো। দিতেছি। সিয়াম তৃতীয়বার বেল দেওয়ার আগেই হঠাৎ একজন মেয়ে এসে দরজাটা খুলে দিল। মেয়েটাকে দেখা মাত্রই সিয়াম হা করে তাকিয়ে রইলো। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিল ও পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে ফেলছে। কাকে চাই? আর আপনারা কারা? আগে এইটা বলেন, আপনি কে? আরো হচ্ছে এই বাড়ির জামাই। মেয়েটা জামাই কথাটা শুনে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওর চাহনিতে এক অদ্ভুত অবজ্ঞা ফুটে উঠলো। ও, আপনি সেই আবির যে আমার বোনকে তিল তিল করে কষ্ট দিচ্ছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে কয়েকটা কষিয়ে চড় দেই। মেয়েটা কথাটা বলতেই যেটুকু দেরি করলো, কিন্তু কাজটাই করতে দেরি হলো না। মুহূর্তের মধ্যেই দুটো চর পড়লো, কিন্তু অবাক করা বিষয় হলো চরটা মারলো সিয়াম। ওর চোখগুলো রাগের কারণে টকটকে লাল হয়ে গেছে। ও হয়তো নিজের বন্ধুর অপমান সহ্য করতে পারেনি। আর মেয়েটা গালে হাত দিয়ে একইভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো, যেন ও কল্পনা করেনি এমন কিছু হতে পারে। আমি পরিস্থিতিতে বেগতিক দেখে মেয়েটাকে কোনো মতে একটা সরি বলে সিয়ামকে টেনে এসে বাড়ির ভেতরে নিয়ে গেলাম। ড্রয়িং রুমে আঙ্কেল দেখে আমি সালাম দিলাম। তিনি হাসি মুখে সালামের উত্তর নিলেন। আমি ঈশিতার কথা জিজ্ঞেস করার আগেই তিনি আমার মনের অবস্থা বুঝতে পেরে হেসে বললেন, ঈশিতা উপরের রুমে আছে, যাও দেখা করো। সিয়াম নিচে আঙ্কেলের সাথে কথা বলছে, আর আমি কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। প্রতিটা ধাপে আমার বুকটা ধক ধক করছে, যেন ভেতর থেকে কেউ হাতুড়ি পিটাচ্ছে। মনে মনে শুধু মিমকে বলছি, মিম শক্তি দাও, আর যেন সব অভিমান মুছে ওকে ফিরিয়ে নিতে পারি। ঈশিতার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ভেজানো ছিল। আমি গভীর একটা শ্বাস নিয়ে ধীর হাতে দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। কিন্তু ভেতরে পা রাখতেই আমি যা দেখলাম সেটার জন্য আমি পৃথিবীর কোনো দুঃস্বপ্নেও প্রস্তুত ছিলাম না। দেখলাম ঈশিতা একটা ছেলের খুব কাছাকাছি। দেখে মনে হচ্ছে ওরা একে অপরকে কিস করছে। মুহূর্তের মধ্যে আমার পায়ের তলার মাটি সরে গেল। চারপাশের দেওয়ালগুলো যেন বন বন করে ঘুরতে শুরু করলো। মিমের মৃত্যুর পর এই প্রথম কাউকে জায়গা দিতে চেয়েছিলাম, আর শুরুতে এই বীভৎস প্রতিদান। আমার সাজানো দুনিয়াটা নিমেষেই ওলট পালট হয়ে গেল। সরি, ভুলবশত মনে হয় ভুল জায়গায় চলে আসছি। আমার কণ্ঠস্বর শুনে ওরা দুজন চমকে দুই দিকে সরে গেল। ছেলেটার দিকে তাকানোর মতো শক্তি আমার ছিল না। আমার ঝাপসা হয়ে আসা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অপমানের যন্ত্রণা আর ঘেন্নায় আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলাম না। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে আসতে যাব, ঠিক তখনই ঈশিতা পেছন থেকে দৌড়ে এসে আমার হাতটা শক্ত করে ধরলো। ঈশিতা আমার হাতটা ধরে প্রায় আর্তনাদ করে উঠলো। প্লিজ আবির, তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই না। আমার কথাটা একবার শোনো, তুমি সবকিছু ভুল বুঝছো। আমি তো ওর কথা শেষ হওয়ার আগেই আমার ভেতরের জমানো সব ঘৃণা আর অপমান আগ্নেয়গিরির মতো ফেটে পড়লো। আমি কোনো কিছু না ভেবেই ঈশিতার গালে ঠাটিয়ে একটা চড় মারলাম। চুপ, একদম চুপ থাকবি তুই। তোর মুখ থেকে আর একটা শব্দও যেন আমি না শুনি। ঈশিতার গালে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেল। ওর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। এবার পাশে দাঁড়িয়ে থেকে ছেলেটা আমতা আমতা করে কিছু বলতে চাইলো। ভাই, আসলে ও আমার। বলতে হবে না, যা বোঝার আমি খুব ভালো করেই বুঝে গেছি। আমি ঈশিতার দিকে শেষবারের মতো তাকালাম। ও সেই সজল চোখ দুটো এখন টকটকে লাল। আমি এক বুক হাহাকার নিয়ে বললাম, ভালো থেকো ঈশিতা, তোমাদের দুজনকে অনেক সুন্দর মানাবে। আমার মতো একটা মরা মানুষের সাথে তো আর তোমার জীবন চলে না। কথাটা বলতে বলতে আমার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়লো। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসলাম। আবির, তুমি ভুল বুঝছো, প্লিজ যেও না। নিচে নামার সময় সিঁড়িতে সিয়াম আঙ্কেল আর সেই চর খাওয়া মেয়েটার মুখোমুখি হলাম। তাদের সাথে আরো একটা মেয়ে আসছিল। সিয়াম আমার চোখের অবস্থা আর অস্থিরতা দেখে আটকে উঠলো। আবির, কিরে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আমি কোনো কথা বললাম না।
গায়ের সবটুকু শক্তি দিয়ে নিজের কান্নাটা চেপে ধরলাম। তারপর সব দিকে তাকিয়ে মরা মানুষের মুখটা হাসি দিলাম। চোখের পানিটা মুছে কোনো উত্তর না দিয়েই ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। পেছনে কে ডাকলো বা কে কি ভাবলো তা দেখার মতো মন মানসিকতা আমার তখন ছিল না। রাস্তা দিয়ে পাগলের মতো হাঁটছি আর দু হাতে চোখ মুছছি। গলার ভেতর কান্নাটা দলা পাকিয়ে আসছে। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আল্লাহ, আমার সাথেই কেন বারবার এমন হয়? কেন আমি বারবার বিশ্বাসের কাছে হেরে যাই? আমি ডুকরে কেঁদে উঠলাম। চোখের নোনা জলে ঝাপসা হয়ে আসছে চারপাশ। বুকটা ফেটে যাচ্ছে অপমানে আর যন্ত্রণায়। ভাবলাম মিমের স্মৃতি নিয়ে একাই তো ভালো ছিলাম, কেন আবার নতুন করে কাউকে বিশ্বাস করতে গেলাম? কেন নিজেকে আবার সস্তা বানালাম? চোখের পানি মুছতে মুছতে টলমলে পায়ে সামনের দিকে এগোচ্ছি। চোখের সামনে রাস্তাটা ধোঁয়াশা লাগছে। হঠাৎ কানে একটা বিকট শব্দ এলো, প্রচন্ড জোরে একটা ট্রাকের হর্ন। আমি কিছু বুঝে ওঠার আগেই এক তীব্র ব্রেক কষার ভয়ঙ্কর এক কর্কশ শব্দ কানে এলো। আর তারপর আর কিছু মনে নেই। চারপাশটা নিমেষেই ঘুটঘুটে অন্ধকার তলিয়ে গেল। ট্রাকের সেই বিকট হর্ন আর ব্রেক কষার শব্দের পর চারপাশটা যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু না, মিম হয়তো ওপার থেকে আবিরকে আজ মরতে দেয়নি। ট্রাকটা আবিরের খুব কাছ দিয়ে গিয়ে প্রচণ্ড শব্দে পাশের একটা বিশাল গাছে ধাক্কা মারে। আবির ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। মাথায় প্রচণ্ড চোট লাগলেও প্রাণটা ওর বের হয়নি, তবে শরীরটা নিস্তেজ হয়ে সেখানেই ও জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে সিয়াম উপরে গিয়ে যা দেখলো তাতে ওর মাথা ঠিক থাকলো না। ও দেখলো ঈশিতা মেঝেতে বসে অঝরে কাছে, আর পাশে একটা অচেনা ছেলে পাথরের মতো দাঁড়িয়ে আছে। আমি শুধু একবার জানতে চাইবো এখানে কি হয়েছে? আমার ভাইটা এভাবে কাঁদতে কাঁদতে এখান থেকে কেন চলে গেল? ততক্ষণে আঙ্কেল সহ পরিবারের বাকি সবাই সেখানে চলে এসেছে। সিয়ামের মেজাজ তখন তুঙ্গে। ওর আগে ফুসতে ফুসতে সেই অচেনা ছেলেটার কলার শক্ত করে চেপে ধরল। কি হলো? কথা বলছিস না কেন? কি করছিলি তোরা এখানে? জবাব দে। সিয়াম, প্লিজ রায়হানকে ছেড়ে দে। রায়হান হচ্ছে ঈশিতার মামাতো ভাই। সিয়াম, তোরা যেমনটা ভাবছিস তেমনটা কিছু না। রায়হানের চোখে হঠাৎ কি যেন একটা পড়েছিল। ও যন্ত্রণায় ছটফট করছিল। আমি শুধু ওর চোখের পাতাটা ফু দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আবির রুমে ঢোকে আর ভাবলো আমরা ওসব ভুল বুঝেছে। সিয়াম, ও আমার একটা কথাও শুনলো না, আমাকে উল্টো চড় মেরে চলে গেল। ও কেন বুঝলো না যে আমি শুধু ওরই ছিলাম আর ওরই থাকবো? ঈশিতা ডুকরে কেঁদে উঠল। রায়হানের ওয়াইফ রিয়া আর চর খাওয়া সেই মেয়েটা ইকরা দুজনেই অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সিয়ামের রাগটা মুহূর্তে প্রচণ্ড অনুশোচনায় বদলে গেল। ও স্তব্ধ হয়ে ভাবল, একটা তুচ্ছ ঘটনা আর সামান্য ভুল বোঝাবুঝি আজ কত বড় একটা অনর্থ ঘটিয়ে দিল। পুরো রোমে তখন অপরাধবোধ আর কান্নার এক ভারী নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে সিয়ামের পকেট থেকে ফোনটা হঠাৎ কেঁপে উঠল। সিয়াম পকেট থেকে ফোন বের করে দেখলো একটা অচেনা নম্বর থেকে কল আসছে। ওর মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধল। কাপা হাতে ফোনটা রিসিভ করলো ও। হ্যালো। ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আসসালামু আলাইকুম। আপনি কি এই ফোন নাম্বারে মালিকের পরিচিত কেউ? এই ছেলেটার একটা ভয়াবহ ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা ওকে দ্রুত সিটি হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনারা জলদি আসুন। কি হয়েছে সিয়াম? কার ফোন ছিল? আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর অবস্থা খুব খারাপ। ফোনটা সিয়ামের হাত থেকে ধপ করে মেঝেতে পড়ে গেল। ওর মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেছে। ঈশিতা পাথরের মতো স্থির হয়ে সিয়ামের দিকে তাকিয়ে রইল। কথাটা শোনা মাত্রই ঈশিতা সহ্য করতে পারল না। এক বুক হাহাকার নিয়ে একটা তীব্র চিৎকার দিয়ে ও জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। ইকরা আর রিয়া দ্রুত ওকে সামলানোর জন্য এগিয়ে এলো। সিয়াম আর এক মুহূর্ত দাঁড়ালো না। জ্ঞান হারানো ঈশিতাকে বাড়ির মেয়েদের কাছে রেখে সিয়াম আঙ্কেল আর রায়হান পাগলের মতো হাসপাতালের দিকে দৌড়ালো। সবার মনে এখন একটাই প্রার্থনা, আবির যেন সুস্থ হয়ে ফিরে আসে। হাসপাতালের পথে যেতে যেতে সিয়ামের হাত পা কাঁপছিল। ও দ্রুত ফোন বের করে আবিরের বাবা মাকে কল করলো। আবিরের আব্বু যখন খবরটা শুনলেন, ওপাশ থেকে ওনার গলার স্বর যেন স্তব্ধ হয়ে গেল। ওনারাও তখনই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন। সিয়াম আঙ্কেল আর রায়হান যখন হাসপাতালে পৌঁছলো, দেখলো ইমার্জেন্সির সামনে প্রচণ্ড জটলা। অনেকেই কানাঘুষা করছে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্টের ব্যাপারে। সিয়াম অস্থির হয়ে সেই অচেনা নাম্বারটিতে আবার কল করলো। ভাই, আমি সিয়াম।
আপনারা ওকে নিয়ে এখন ঠিক কোথায় আছেন? আমরা ওকে ভেতরে নিয়েছি, আপনারা তাড়াতাড়ি ওটির সামনে আসুন। ওরা পাগলের মতো ওটির সামনে পৌঁছালো। আবিরের রক্তমাখা শার্টটা একটা ট্রলিতে পড়ে থাকতে দেখে সিয়ামের চিৎকার আর করে কাঁদতে মন চাইলো, কিন্তু ও নিজেকে সামলে নিয়ে ওটির সামনে দাঁড়িয়ে পায়চারি করছে। হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে তখন এক ভয়াবহ অস্থিরতা। ওটির লাল বাতিটা জ্বলছে। কিছুক্ষণ পরেই ডক্টর হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে বললেন, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, এখনই এমার্জেন্সি ও ব্যাগ ও প্রতিটিভ রক্ত লাগবে। ব্লাড ব্যাংকে এই মুহূর্তে স্টক নেই, আপনারা কি ব্যবস্থা করতে পারবেন? ডক্টরের কথা শেষ হওয়ার আগেই সিয়াম সামনের দিকে এগিয়ে এলো। ডাক্তার সাহেব, আমার রক্ত ও পজিটিভ। আপনি আমার শরীর থেকে রক্ত নেন, আমার বন্ধুর যেন কিছু না হয়। সিয়ামের কথা শেষ হতে না হতেই রায়হান পাশে এসে দাঁড়ালো। ও কিছুটা অপরাধবোধ আর আকুতি নিয়ে বলল, ডাক্তার সাহেব, আমার রক্ত ও পজিটিভ, আপনি আমার থেকে রক্ত নেন। আবির ভাই আমাদের কারণে এই বিপদে পড়েছে, আমার রক্ত দিলে হলেও ওনাকে বাঁচান। সিয়াম আর রায়হানের এই ব্যাকুলতা দেখে ডাক্তার দ্রুত তাদের ব্লাড দেওয়ার রুমে নিয়ে গেলেন। হাসপাতালের করিডোর তখন এক বিভীষিকাময় স্তব্ধতায় ডুবে আছে। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ি দিয়ে দৌড়ে আবিরের বাবা মা হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন। আবিরের মায়ের পরনের কাপড় ঠিক নেই, চুল উস্কো খুস্কো। এক মুহূর্তের খবরে যেন মানুষটা জ্যান্ত লাশ হয়ে গেছেন। ওটির সামনে এসেই তিনি ডুকরে কেঁদে উঠলেন। দেয়াল ধরে বসে পড়ে বুক চাপড়ে বলতে লাগলেন, কালকেও ছেলেটার সাথে আমি কত খারাপ ব্যবহার করলাম। ও কতবার কথা বলতে চেয়েছিল, আমি একবারও ওর কথা শুনলাম না। ওরে আবি, তুই ফিরে আয় বাবা, আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না, কখনো না। তিনি পাগলের মতো বারবার ওটির দরজায় ধাক্কা দিচ্ছিলেন আর ভেতরে ঢোকার জন্য ছটফট করছিলেন। আবিরের আব্বু ওনার নিজের চোখেও ভেজা, কিন্তু তিনি শক্ত হয়ে আবিরের আম্মুকে জাপটে ধরে আটকে রাখলেন। ওগো, তুমি কেন আমাকে আটকে রাখছো? ছেড়ে দাও আমাকে। আমার ছেলেটা ভিতরে একা শুয়ে আছে, ও কত কষ্ট হচ্ছে আমি জানি। আমাকে ওর কাছে যেতে দাও, যেতে দাও। আবিরের আব্বু নিজের চোখের জল আড়াল করে ওনাকে জড়িয়ে ধরে বুকে নিয়ে আটকে রাখলেন। ওনারও দুমড়ে মুচড়ে কান্না আসছিল, কিন্তু ছেলেকে বাঁচানোর এই কঠিন লড়াইয়ে ওনাকে শক্ত থাকতে হবে। পুরো বাড়িতে তখন শ্মশানের নীরবতা। ঈশিতা মেঝেতে জ্ঞান হারিয়ে পড়েছিল। রিয়া আর ইকরা চোখে মুখে পানির ঝাপটা দিতেই ও দীর্ঘশ্বাস ফেলে চোখ মেলতেই ওর মনে পড়ল সেই শেষ মুহূর্তের কথা। আবিরের সেই রক্তিম চোখ, সেই প্রচণ্ড রাগের চর, আর তারপর এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে যাওয়া। রিয়া, ও কি আমার উপর এতটাই রাগ করলো যে একটা বার কথা বলার সুযোগও দিল না? ও কেন বুঝলো না যে আমি শুধু ওরই ছিলাম? ও তো জানে আমি ওকে ছাড়া অচল। রিয়া, ইকরা, আমাকে নিয়ে চল ওর কাছে। আমি শুধু ওর হাতটা ধরে একবার বলবো যে ও যা দেখছে তা ভুল। ও যদি আমার সাথে আর কথা না বলে, আমি কার মুখ চেয়ে বাঁচবো রে? রিয়া আর ইকরা কোনো কথা বলল না। রিয়া দ্রুত ঈশিতার মাথার ওনাটা তুলে দিল আর ইকরা বাইরে গিয়ে একটা ট্যাক্সি ঠিক করলো। তিনজন মিলে যখন হাসপাতালের দিকে যাচ্ছিল, পুরোটা পথ ঈশিতা শুধু জানালার দিকে তাকিয়ে অঝরে কেঁদেছে। ওর মনে হচ্ছিল প্রতিটি সেকেন্ড যেন একটা বছরের মতো দীর্ঘ। হাসপাতালের দৃশ্য। ওরা যখন হাসপাতালের করিডোরে পা রাখলো, দেখলো পরিবেশটা একদম থমথমে। ওটির সামনে আবিরের আব্বু আর আম্মু বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। আবিরের আম্মু দেয়ালে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে কাঁদছেন। আবিরের মাকে এভাবে কাঁদতে দেখে ঈশিতা নিজেকে সামলাতে পারল না। ও দৌড়ে গিয়ে ওনার পায়ের কাছে আশ্রয় পড়ল। মা, আমাকে মাফ করে দেন। আমার জন্যই আজ আবিরের এই অবস্থা। আমি কেন ওই সময় ঘরে ছিলাম? কেন ওকে আমি আটকাতে পারলাম না? মা, আমি অপরাধী।
আবিরের মা কোনো কথা বলতে পারল না। তিনি শুধু কাঁপা কাঁপা হাতে ঈশিতাকে জড়িয়ে ধরলেন। দুনারীর কান্নায় হাসপাতালের সেই সাদা দেয়ালগুলোও যেন আজ ভিজে যাচ্ছিল। আবিরের আব্বু পাথরের মতো দেয়াল ধরে দাঁড়িয়ে আছেন, ওনার চোখ দিয়েও অঝরে জল পড়ছে। ঠিক সেই সময় সিয়াম আর রায়হান ব্লাড দেয়ার রুম থেকে বেরিয়ে এলো। সিয়ামের শরীরটা একটু টলছিল, কিন্তু চোখে মুখে বন্ধুকে বাঁচানোর এক তীব্র জেদ। রায়হানের চোখে মুখে তখনও অপরাধ বোধের ছাপ। ঈশিতা, নিজেকে সামলা। আমি আর রায়হান রক্ত দিয়ে আসলাম। ডাক্তার বলেছিল 3 ব্যাগ লাগবে, আমরা ব্যবস্থা করে দিয়েছি। আবির কোনোদিন হার মানতে শেখেনি, ও আমাদের ছেড়ে কোথাও যাবে না, তুই দেখিস। আপুর কোনো দোষ নেই সিয়াম ভাই, সব আমার জন্য হয়েছে। আবির ভাই যদি সুস্থ হয়ে ফিরে না আসে, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। চিন্তা করো না, আমার ভাইয়ের কিছু হবে না। দীর্ঘ 3 ঘন্টা পর ওটির উপরে লাল বাতিটা নিভল। ওটির দরজা খুলে ডক্টর বেরিয়ে আসলেন। সবার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আঙ্কেল, সিয়াম, ঈশিতা সবাই ডক্টরকে ঘিরে ধরল। আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। রক্ত সময় মতো পাওয়ার ওর হার্টবিটটা আবার ফিরে এসেছে। তবে পেশেন্ট এখনো বিপদমুক্ত নয়। আগামী 48 ঘন্টা খুব ক্রুশিয়াল। জ্ঞান ফিরতে সময় লাগবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তবে তাকে আপনাদের একটু সামলাতে হবে। ওর বাপ মা আর ডান হাতটা খুব বাজেভাবে ভেঙে গেছে। পুরোপুরি সুস্থ হতে অনেক মাস সময় লাগবে। কথাটা শুনে ঈশিতা গ্লাসের ওপাশে তাকিয়ে দেখল আবিরকে ট্রলিতে করে আইসিইউতে নেওয়া হচ্ছে। সারা শরীর ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক। যে ছেলেটা সারাদিন চঞ্চল থাকতো সে আজ নিথর হয়ে শুয়ে আছে। ঈশিতা ওখানেই আইসিইউর দরজার পাশে মেঝেতে বসে পড়ল। ওর দু চোখ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়ছে। আবির, তুমি শুধু একবার চোখ মেলো, আমি তোমার সেই লক্ষ্মী মেয়েটা হয়ে থাকবো। তোমার হাত পা ভেঙে গেছে তো কি হয়েছে, আমি তোমার হাত হব, আমি তোমার পা হব। সারা জীবন তোমাকে কোলে করে আঁকলে রাখবো। শুধু আমাকে ছেড়ে যেও না। আবিরের মা আড়ালে গিয়ে আবার কাঁদতে শুরু করলেন। সিয়াম আর রায়হান একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রইল। পুরো করিডোর জুড়ে তখন শুধু একটা প্রার্থনায় ধ্বনিত হচ্ছিল, আবির যেন সুস্থ হয়ে ফিরে আসে। গত 24 ঘন্টা ধরে ঈশিতা এক মুহূর্তের জন্যও চোখের পাতা এক করেনি। আবিরের কেবিনের বাইরে গ্লাসের ওপাশে তাকিয়ে ও পাথর হয়ে বসে থাকে। কখনো নার্সদের হাতে পায়ে ধরে ভেতরে গিয়ে আবিরের কপালে হাত বুলিয়ে দেয়, আবার কখনো আবিরের নিথর হাতটা ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। আবিরের মা আর বাবা এই অবস্থা দেখে বারবার অসুস্থ হয়ে পড়ছেন। সিয়াম আর রায়হান ছোটাছুটি করছে ওষুধ আর টেস্টের জন্য, কিন্তু ঈশিতা যেন এক অন্য জগতে চলে গেছে। ও শুধু জানে আবিরকে ফিরিয়ে আনতে হবে। পরদিন ভোরে যখন হাসপাতালের চারপাশটা নিস্তব্ধ, ঈশিতা অজু করে জায়নামাজে গিয়ে দাঁড়ালো। ফজর থেকে শুরু করে প্রতিটি ওয়াক্ত ও শুধু আল্লাহর কাছে আবিরের জীবন ভিক্ষা চেয়েছে। জোহরের নামাজের সময় যখন ও সেজদায় গেল, ওর চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে একাকার হয়ে গেল। নামাজ শেষ করে হাত দুটো উপরে তুলে ডুকরে কেঁদে উঠল। হে আল্লাহ, তুমি তো সব জানো। আমার আবির তো কোনো দোষ করেনি, ও শুধু আমাকে ভালোবাসতো বলেই ভুল বুঝেছিল। ওর সব কষ্ট তুমি আমাকে দিয়ে দাও মাহমুদ, কিন্তু ওকে আমার কোল থেকে কেড়ে নিও না। ও যদি আজ সুস্থ হয়ে ফিরে না আসে, আমি এই মুখ নিয়ে কোথায় যাব? যে হাত দিয়ে ও আমাকে চড় মেরেছিল, সেই হাতটাই আজ ভেঙে পড়ে আছে। আমি ওর সেই হাতের সেবা করে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আল্লাহ, তুমি মিমের উচিলায় হলেও আমার আবিরকে ভিক্ষা দাও। আমি ওকে ছাড়া মরে যাব আল্লাহ, আমি মরে যাব। ঈশিতার বুক ফাটা আর্তনাদে হাসপাতালের সেই ছোট্ট নামাজ ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠল। ও মোনাজাত শেষ করে দীর্ঘক্ষণ জায়নামাজে বসে ফুপিয়ে কাঁদছিল। ঠিক তখনই ইকরা হন্তদন্ত হয়ে নামাজ ঘরে দৌড়ে এলো। ওর চোখে মুখে এক অদ্ভুত আনন্দ আর উত্তেজনা। আপু, আপু, জলদি চলো। আল্লাহর রহমতে আবির ভাইয়ের জ্ঞান ফিরেছে। ওনার হাত পা একটু নড়ছে আর উনি বিড়বিড় করে তোমার নাম ডাকছে। আপু, জলদি চলো।
ইকরার কথা শোনা মাত্রই ঈশিতার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ও জায়নামাজ গোছানোর সময়টুকুও পেল না। খালি পায়ে ও ইকরার হাত ধরে কেবিনের দিকে দৌড়ালো। ওর মনে হলো আল্লাহ আজ ওর মোনাজাত কবুল করেছেন। আমি তখন খুব তীক্ষ্ণভাবে চোখ মেলে তাকানোর চেষ্টা করছিলাম। সারা শরীর প্রচন্ড যন্ত্রণা, কিন্তু সেই যন্ত্রণার চেয়েও কালকের ওই দৃশ্যটা আমার কলিজার তীরের মতো বিচ্ছিল। চোখের সামনে বারবার ভাসছে ঈশিতা ওই রায়হানের ঠোঁটের কত কাছে। আমি তো নিজের চোখে দেখলাম ওরা কিস করছে। ওই নোংরা দৃশ্যটা মনে পড়তেই আমার গা গুলিয়ে উঠলো। তুমি তুমি আমাকে কোন সাহসে এসেছো? নিজের চরিত্র তো কালকে দেখিয়ে দিয়েছো। সিয়াম, ওকে এখান থেকে বের কর। আমি এই নষ্ট মেয়ের মুখ আর দেখতে পারছি না। এই রায়হানের সাথে যা করছিলে, তারপর আমার সামনে দাঁড়াতে লজ্জা করছে না তোমার? ঈশিতা এতক্ষণ ফুপিয়ে কাঁদছিল, কিন্তু আমার এই নষ্ট মেয়ে আর চরিত্র নিয়ে কথা শোনার পর ও যেন হুট করে জ্বলে উঠলো। ও দু হাতে চোখের জল মুছে এক কদম এগিয়ে এসে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে এমন এক ধমক দিল যে আমার কলিজা কেঁপে উঠলো। একদম চুপ, একদম আর একটা নোংরা কথা বলবে না। অনেক নাটক করেছো, আর একটা কথা বললে চর মেরে তোমার সব কটা দাঁত আমি ভেঙে ফেলবো। হাত পা তো ভেঙেছো, এখন কি দাঁতগুলো খোয়াতে চাও? আমি একদম ভ্যাবাচাকে খেয়ে গেলাম। ব্যথার মাঝেও আমি ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইলাম। ঈশিতা এবার চিৎকার করে বলতে শুরু করলো, তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, যা দূর থেকে দেখবে সেটাই সত্যি? তোমার মনে হচ্ছে আমরা কিস করছিলাম, তাই না? আরে অন্ধ, রায়হান আমার মামাতো ভাই, ও আমার ছোট হয়। ওর চোখে ময়লা পড়েছিল বলে আমি খুব কাছ থেকে ফু দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম, আর তুমি সেটাকে কিস ভেবে আমাকে চর মেরে রাস্তায় গিয়ে মরতে বসলে। আরে একটাবারও কি তোমার মনে হলো না যে হেই ঈশিতা তোমাকে কতটা ভালোবাসে? তোমার রুচিতে বাঁধলো না আমাকে এভাবে অপমান করতে? কথাটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মুহূর্তেই আমার সব রাগ আর ঘৃণা উবে গিয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নিজের এত বড় ভুলটা বুঝতে পেরে আমি অপরাধীর মতো তাকালাম। কিন্তু রায়হান যে তোমার ভাই আর তুমি ফু দিচ্ছিলে, আমি তো ভেবেছিলাম। আমি এসব কিছুই জানতাম না ঈশিতা। তুমি জানবে কোত্থেকে? তুমি কি আমাকে বলতে দিয়েছিলে? যখনই কথা বলতে গেছি তুমি সস্তা মানুষের মতো অবহেলা করে মুখ ফিরিয়ে নিয়েছো। তোমার জেদ আর ইগো এতই বড় ছিল যে আমাকে একটা বারও বিশ্বাস করলে না। ঈশিতা আর নিজেকে সামলাতে পারলো না। ও হো হো করে কেঁদে দিয়ে আমার বিছানায় একপাশে বসে পড়লো। আমার ভেতরের সব জেদ আর অভিমান মুহূর্তেই জল হয়ে গেল। আমি আমার সুস্থ হাতটা বাড়িয়ে ও শক্ত করে হাতটা ধরলাম। ঈশিতা, আমার কাছে এসো। এ পাগলি, আর কেঁদো না। আমি সত্যি অন্ধ হয়ে গিয়েছিলাম। রাগের মাথায় তোমাকে কত বড় কথা বলে ফেললাম। আমাকে মাফ করে দাও। আমি এক হাত দিয়ে ঈশিতাকে টেনে নিজের বুকের কাছে নিয়ে এলাম। ঈশিতা আমার বুকে মাথা রেখে শান্ত হলো। ওর চোখের জল তখন আমার গায়ের চাদর ভেজা ছিল। কিছুক্ষণ নীরব থাকার পর ও মুখ তুলে আমার দিকে তাকালো। ওর চোখগুলো তখনও লাল হয়ে আছে। আমাকে আর কখনো এভাবে অবহেলা করবে না তো? আর কখনো আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দেবে না তো? তুমি জানো না এই কয়েকটা দিন আমি কিভাবে মরে মরে বেঁচে আছি। আমি ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম। ওর হাতটা শক্ত করে ধরে বললাম, কখনো না। মরে গেলেও আর তোমাকে অবহেলা করার সাহস পাবো না। তোমাকে হারানোর ভয়টা আজ আমি হার বুঝেছি। তুমি না থাকলে এই আমিটা তো জ্যান্ত লাশ। ঠিক সেই মুহূর্তে দরজার আড়াল থেকে একটা সজোর কাশির শব্দ শোনা গেল। আমরা দুজনে চমকে তাকালাম। দেখলাম আমার রায়হান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। রোমান্স কি শেষ হয়েছে, নাকি আমরা আরো কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? এখন কি আমরা ভেতরে আসতে পারি? সিয়ামের কথা শুনে ঈশিতা লজ্জায় লাল হয়ে গেল এবং তাড়াতাড়ি আমার বুক থেকে সরে বসলো। এরপর আমার আব্বু আর আম্মু কেবিনে ঢুকলেন। আমার চোখে তখনও জল, কিন্তু মুখে এক চিলতে হাসি। তিনি আমার কাছে এসে আমার মাথায় হাত বুলে দিতে লাগলেন। বাবা, তুই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছিস, এটাই আমাদের সবচাইতে বড় পাওয়া। আর কখনো এমন পাগলামি করিস না। আব্বু পাশে দাঁড়িয়ে শুধু আমার কাঁধে হাত রাখলেন। ওনার সেই নীরব স্পর্শেই আমি অনেক কথা বুঝে নিলাম। ঠিক তখন রায়হান আর ইকরার সামনে এগিয়ে এলো। রায়হানের মাথাটা নিচু হয়েছিল। আবির ভাই, আমাকে মাফ করে দেন। আমার জন্য এই সবটা শুরু হয়েছিল, সেটার জন্য আমি সত্যি লজ্জিত। প্লিজ ভাই, মাফ করে দেন। ভাইয়া, আমিও মাফ চাইছি। কালকে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছিলাম, প্লিজ কিছু মনে করবেন না। আমি হাসলাম। ওদের দুজনকে কাছে ডেকে বললাম, আরে ধুর, তোমরা তো ছোট ভাই বোনের মধ্যে এমন হয়। তোমাদের কোনো দোষ নেই, দোষ সব আমার, এই রাগী মাথার।
পরিবেশটা এক মুহূর্তেই খুব সুন্দর আর আনন্দময় হয়ে উঠলো। সবার মুখে হাসি দেখে আমার সব শারীরিক যন্ত্রণা যেন উধাও হয়ে গেল। কিছুদিন পর হাসপাতালে সেই যন্ত্রণাময় দিনগুলো শেষ হলো। ডাক্তারদের সবুজ সংকেত পাওয়ার পর আজ আমাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। হুইল চেয়ারে করে যখন হাসপাতালের করিডোর দিয়ে যাচ্ছিলাম, তখন আমার এক পাশে সীতা আর অন্য পাশে বন্ধুরা। বাসার গেটে পৌঁছানোর পর দেখলাম আম্মু আর রিয়া বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। নিজের ঘরে ফেরার পর মনে হলো পৃথিবীটা কত সুন্দর। আব্বু আম্মুর আদর, বন্ধুদের আড্ডা, আর সবচাইতে বড় কথা ঈশিতার সেই নাছোড়বান্ধা ভালোবাসা। আমি বুঝে নিলাম আগামী দিনগুলো অনেক বেশি সুন্দর হতে চলেছে। 7 বছর পর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আমাদের ড্রয়িং রুমটা যেন কুরুক্ষেত্র হয়ে উঠলো। অফিস থেকে ফিরে সবাই বসতে না বসতেই আমার উপর ঝাঁপিয়ে পড়লো 2 ছোট বিচার প্রার্থী। বাবা, আম্মু আমালে মারতে আসতেছে। মিম আপু আমার সব চকলেট খেয়ে নিছে। একদম মিথ্যা বলবে না আদি। বাবা, আদি আগে আমাকে পচা বলেছে, তাই আমি ওর চকলেট নিয়েছি। আর আম্মু তো সারাদিন শুধু চিল্লায়। ঠিক সেই সময় রান্নাঘর থেকে খুন্তি হাতে রণচণ্ডী মূর্তিতে বেরিয়ে এলো ঈশিতা। আবির, তুমি আজ একটা বিচার করো। মিম আজকে ওই পাড়ার রিফাতকে মেরে ওর নাক ফাটিয়ে দিয়েছে, আর আদি সারা ঘরে পানি ঢেলে একাকার করেছে। আমি কি এদের মানুষ করতে আসছি, নাকি বাঁদর সামলাতে? আম্মু আর আব্বু তখন মিমকে আড়াল করে দাঁড়িয়ে আছেন। আহা মিম, ছোট মানুষ। রিফাত নিশ্চয়ই আগে কিছু করেছে। একদম ঠিক, আমার দাদু ভাইয়ের কোনো দোষ নেই। আম্মু আব্বু, তোমরা এদের লাই দিয়ে মাথায় তুলেছো। আবির, তুমি কিছু বলছো না কেন? আমি এবার মিশি মিশি গম্ভীর হয়ে ঈশিতার দিকে তাকালাম। ঈশিতা, তুমি আমার বাচ্চাদের সাথে এভাবে কথা বলছো কেন? খবরদার, আমার মিম আর আদি যা করবে সেটাই ঠিক। তুমি বেশি চিল্লাপাল্লা করলে কিন্তু খবর আছে। বাবার সাপোর্ট পেয়ে মিম এবার আরো এক ধাপ এগিয়ে গেল। শুনলে তো আম্মু, বেশি চিল্লালে বাবা কিন্তু তোমাকে একবার সত্যি সত্যি নানার বাড়িতে পাঠিয়ে দেবে। ঈশিতা এবার রেগে আগুন হয়ে গেল। ও খুন্তি নাচিয়ে ঘোষণা করলো, আচ্ছা, সবার অনেক সাহস বেড়েছে তাই না? ঠিক আছে, আজকে রাতে একটাকেও আমি আমার সাথে ঘুমোতে নেব না। আবির, তুমি তোমার এই বিচার প্রার্থী বাচ্চাদের নিয়ে ড্রয়িং রুমে থাকো, আমার ঘরে কেউ আসবে না। রাতের ডাইনিং টেবিল, রাতের খাবারের টেবিলে নেমে এলো শ্মশানের নীরবতা। ঈশিতা গট গট করে নিজের খাবার খেয়ে উঠে চলে গেল। আদি আর মিম মুখ চাওয়াচাই করছে। ওদের চকলেট আর শাসনের একমাত্র আশ্রয় তো ওরা আম্মুই। আবিরও বুঝতে পারলো নাটকটা একটু বেশি হয়ে গেছে। বাবা, আম্মু কি আমার সাথে থুবে না? বাবা, আমি নানার বাড়ি যেতে চাই না। আম্মুকে সরি বলো না প্লিজ। দেখি কি করা যায়। রাতে ঈশিতা ঘরে একা শুয়ে আছে, যদিও ওর চোখে ঘুম নেই। ও জানে একটু পরেই বাহিনী আসবে। ঠিক তখনই দরজায় টোকা পড়লো। আবির আগে ঢুকলো, ওর পেছনে লাইন ধরে মিম আর আদি। সবার কানে হাত। ম্যাডাম, আমরা সবাই স্যান্ডার করছি, আজকের মতো আমাদের ক্ষমা করে দেন। ড্রয়িং রুমে মশা কামড়াচ্ছে। সরি আম্মু, আমি আর রিফাতকে মারবো না, আর বাবাকে নানার বাড়ির কথা বলবো না। প্লিজ আমাদের সাথে ঘুমাও। আম্মু সরি, আমি আর চকলেট চুরি করে খাবো না। ঈশিতার হাসি চেপে রাখতে পারলো না। ও মুখ ঘুরে হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে, কান ছাড়ো, এই শেষবারের মতো মাফ করে দিলাম। সব মিলিয়ে হুড়মুড় করে খাটে উঠে পড়ল। আদি আর মিমকে দুই পাশে নিয়ে মাঝখানে ঈশিতা আর আবির। আবির ঈশিতার চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল, যা দেখে ঈশিতাও মুচকি হাসলো। গভীর রাত, পুরো বাড়ি এখন শান্ত। জানালার বাইরে চাঁদের আলো এসে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ছে। খাটের মাঝখানে আদি আর মিমকে জড়িয়ে ধরে আবির আর ঈশিতা শান্তিতে ঘুমোচ্ছে। ওদের মুখে এক চিলতে প্রশান্তির হাসি, যেন পৃথিবীর সব ঝড় ঝাপটা পেরিয়ে ওরা আজ এক নিরাপদ আশ্রয়ে। ঠিক সেই সময়ে ঘরের এক কোণায় চাঁদের আবছা আলোয় একটা অবয়ব ফুটে উঠল। খুব চেনা সেই অবয়ব, সেই মায়াবী মুখ। সে হলো মিম, যে মিমকে ভালোবেসে আবির একদিন সব হারিয়ে ফেলার ভয় পেয়েছিল। যে মিম আজ এই পৃথিবীতে নেই, কিন্তু সে হারিয়েও যায়নি। মিম খুব ধীর পায়ে খাটের পাশে এসে দাঁড়ালো।
ও একবার ওর আদরের ছোট্ট মিমকে দেখলো, তারপর ছোট্ট আদি, আর অবশেষে ওর প্রাণের চেয়ে প্রিয় আবির আর ঈশিতাকে দেখলো। ওদের এই সুন্দর সাজানো সংসার, এই মায়া আর খুনসুটি দেখে মিমের ঠোঁটের কোণে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। ওর কাজ শেষ। ও চেয়েছিল আবির আর ঈশিতা যেন সারা জীবন এভাবেই একে অপরকে আগলে রাখে। আজ ওদের খুশিতে দেখে মিমের আত্মা যেন শান্ত হলো। ও দূর থেকে হাত বাড়িয়ে ওদের একবার অদৃশ্য ভালোবাসা জানালো। ধীরে ধীরে মিমের অবয়বটা চাঁদের আলোয় মিলিয়ে যেতে লাগলো। শুধু থেকে গেল ওর সেই তৃপ্তির হাসিটা। ও দূর থেকে হাসে, কারণ ও জানে ওর প্রিয় মানুষগুলো আজ আর একা নেই, ওরা একে অপরের পরম বন্ধু হয়ে বেঁচে আছে।